আমাকে বিয়ে করবে তুমি? প্লিজ আমাকে বিয়ে করে নাও। আমি এখন থেকে মুক্তি পেতে চাই। তুমি চিন্তা করো না, তোমাকে আমার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে না। আমি নিজে তোমাকে ইনকাম করে খাওয়াবো। তুমি শুধু আমাকে বিয়ে করে নাও। ম্যাম, আমি তো আপনাদের কোম্পানির কর্মচারী সাধারণ। আমাকে বিয়ে করলে সবাই কি বলবে? সবাই আপনাকে নানা ধরনের কথা বলবে। আদিল, কে কি ভাবলো ওইটা দেখার সময় আমার নেই। তুমি যেমন হও আমার সমস্যা নেই। প্লিজ তুমি আমাকে বিয়ে করে নাও না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কলেজে ভর্তি করে দেব, আমি তোমাকে পড়াবো। তুমি যত দূর পড়বে সব দায়িত্ব আমি নিব। প্লিজ আমাকে বিয়ে করে নাও। নিধি পায়ে ধরতে যাবে, সাথে সাথে আদিল নিধির হাত ধরে বলে, ম্যাম, আপনি আমার বড় হয়ে পায়ে ধরবেন না প্লিজ। আমি আপনাকে বিয়ে করব, চলেন। আদিলের কথা শুনে নিধি খুশি হয়ে আদিলের হাত ধরে সবার সামনে নিয়ে গিয়ে বলল, আব্বু, আমি আদিলকে বিয়ে করব। আমি আমার জীবন সঙ্গী খুঁজে নিয়েছি। তোর চয়েস খারাপ? এত খারাপ আগে জানতাম না। শোন, এই ছোট লোককে বিয়ে করা বাদ দিয়ে আমার হবু হাজবেন্ডের বাড়ির কাজের লোককে বিয়ে কর, সুখে থাকবি। আমার হবু হাজবেন্ডের নামে কোনো কথা শুনতে চাই না। কাজী সাহেব আমাদের বিয়ে পড়ান। নিধি আদিলকে পাশে বসিয়ে বিয়ে পড়ানো শুরু করে দিল। কাবিনের সময় আদিলের জন্ম নিবন্ধন ওয়ালেট থেকে বের করে দিল। কাবিন সাথে বিয়ে পড়ানো শেষ হলে নিধির আব্বু বলে ওঠে, তুই নিজেই নিজের দুঃখ টেনে এনেছিস, আমাকে অভিশাপ দিতে আসবি না। তুই নিজেই ওই ছেলেকে বিয়ে করেছিস। কপাল তো এমনিতেই খারাপ। যার জন্মের সময় মা মারা যায় তার লাইফে সুখ বলে কিছুই থাকে না। আমার স্বামী গরিব হইলেও ওর মন অনেক বড়। মন নিয়ে থাক, যখন কোনো ইচ্ছে পূর্ণ করতে পারবি না তখন সব আবেগ চলে যাবে। যাই হোক, নিজের চয়েসে বেছে নিয়েছিস, থাক, আমি বিয়েটা করে নিই। তুলির আর শাকিলের বিয়ে পড়ানো শুরু করলো। আদিল নিধির দিকে তাকিয়ে দেখতে লাগলো। নিধির চোখের পানি টলমল করছে, টপ করে গড়িয়ে পড়তে। আদিল চোখের পানি হাতের তালুতে ধরে ফেলল। নিধি আদিলের দিকে তাকালে আদিল নিধির চোখের পানি মুছে দিতে দিতে বলল, আর কখনোই আপনাকে চোখের পানি ফেলতে দিব না। আমি আপনাকে আমার সমতা দিয়ে ভালোবাসবো, ইনশাআল্লাহ। আদিলের কথা শুনে নিধির মনে খুশিতে ভরে গেল। নিধি হাসি মুখে আদিলের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ আদিল। আমাকে ধন্যবাদ কেন দেন? আমি তো আপনার হাজবেন্ড। ও তাই তো, সরি পিচ্চি। নিধির কথা শুনে আদিল ভ্রুকুচকে তাকিয়ে বলল, আমি আপনার হাজবেন্ড আর আপনি আমাকে পিচ্ছি বলেন কেন? আদিলের মুখের ভঙ্গি আর কথা শুনে নিধি সাথে নিধির বান্ধবী হেসে দিল। নিধির বান্ধবী বলে ওঠে, ঠিক তো বলেছে। ওই তোর হাজবেন্ড হয়, তুই পিচ্ছি কেন বলস রে? সরি, আমার ভুল হয়ে গেছে হাজবেন্ড। ঠিক আছে, ঠিক আছে। আদিলের কথা শুনে সবাই হেসে দিল। তুলি ওর মা মুখ ভেঙচি দিল। তুলির হাজবেন্ড শাকিল বলে ওঠে, শ্বশুর আব্বা, কতজন এখানে বসে থাকবো? আমার অনেক টায়ার্ড লাগছে, আমি রুমে যাব। তুলি, জামাই বাবাকে নিয়ে রুমে যা। ছেলেটা বড্ড ক্লান্ত হয়ে গেছে, নিয়ে যা। হ্যাঁ, নিয়ে যায়। সবার জামাইয়ের মতো তো আমার জামাই সামান্য কর্মচারী না, আমার জামাই হলো বড় বিজনেসম্যান। চলো যান, আমার সাথে আসো। আদিল চলো রুমে যাই। নিধি উঠে হেঁটে যেতে লাগলো। সাথে তুলি আর শাকিল আদিল পিছন থেকে নিধিকে কোলে তুলে নিল। সবাই চোখ বড় বড় করে ফেললো। আদিলকে বলল, এই কি করছো? বড় মানুষের সামনে কেউ কোলে তুলে নেয়? আমার বউকে আমি কোলে নিয়েছি, তাতে কার কি? আমার বউ কতক্ষণ ধরে দাঁড়িয়েছিল। আমার বউয়ের এত দূর যেতে কষ্ট হবে তো আমি জামাই হয়ে কিভাবে সেইটা সহ্য করব? বাবা, পিচ্ছি তো দেখি রোমান্টিক আছে। ওয়েট, আমি ভিডিও করি। নাইমা ভিডিও করতে লাগলো। তুলি ওর হাজবেন্ডের দিকে তাকালে শাকিল রাগে গজগজ করতে লাগলো। শাকিল বলে ওঠে, এই এসব ন্যাকামি আমাকে দেওয়া হবে না, বড্ড ক্লান্ত লাগছে, চলো তো। চলো। শাকিল তুলি আদিলদের পিছন পিছন যেতে লাগলো। নিধি পিছনে শাকিলের দিকে তাকিয়ে থেকে আবার আদিলের গলা ভালোভাবে জড়িয়ে ধরে আদিলকে দেখতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, যাকে ভালোবাসলাম সেই মানুষটা আমাকে এমন বাজে ভাবে ঠকাতে পারলো। আবার যাকে বিয়ে করলাম ওই তো ছোট মানুষ, ওই আমাকে ছেড়ে যাবে না তো। না, আমি ওর থেকে বেশি কিছু আশা রাখবো না। আমি যাকে
ভালোবাসি সেই আমাকে ছেড়ে চলে যায়, আর একই ভুল বারবার করব না। নিধি কথাগুলো ভাবতে লাগলো। আদিল নিধিকে বলল, আপনার রুম তো সামনে, ওইটা তাই না? ফাইলের জন্য একবার পাঠিয়েছিলেন। তোমাকে তো ভালোই মনে আছে। আমি একবার যা দেখি সেটা মনে সারা জীবন থাকে। গুড, আমাকে নামিয়ে দাও, তোমার কষ্ট হচ্ছে। পিচ্ছে একটা ছেলে হয়ে সিঁড়ি বয়ে আমাকে অনেক দূর নিয়ে আসলে, হাঁপিয়ে গেছো, নামিয়ে দাও। আপনার মতো পুতুলকে কোলে নিয়ে 100 তলা উপরে উঠতেও কষ্ট হবে না। আমি পুতুল? আমি 54 কেজি। আমাকে দেখে তোমার কোন দিক দিয়ে পুতুল লাগে? কম আছেন, আপনার হাইট 5 ফুট 5 হবে মনে হয়। তুমি কিভাবে জানলে? আন্দাজ করছি। ভালোই আন্দাজ করতে পারো। নিধিকে রুমে নিয়ে খাটের উপরে বসিয়ে দিয়ে হাতগুলো ঝাঁকিয়ে নিল। নিধি বলে উঠে, এত কষ্ট করে হাত বাধ্য কেন বানাতে হবে? আমি বললাম নামিয়ে দাও। আরে ওইটা কিছু না, ব্যথা পাই নাই, একটু হাত লেগে গেছে, এখন ঠিক আছে। আচ্ছা, আমি দেখেছি বাসর ঘরে বউ ঘোমটা দিয়ে খাটের উপর বসে থাকে। জামাই এসেছে, ঘোমটা খুলে কপালে চুমু দিয়ে বউকে দেখে, বাট আমার বেলা তো সব উল্টা হয়ে গেল। নিধি ভ্রু কুচকে তাকিয়ে বলল, হ্যাঁ, তুমি এইসব জানো? দেখেছি তো একটা ভিডিওতে। ওইসব কিছু তো হইল না। ওলে ওলে পিচ্চিটা। আচ্ছা, তুমি বাইরে যাও, 2 মিনিট পরে আসবে। কেন? যেতে বলছি, যাও। আদিল নিধির কথা শুনে বাহিরে গেল। 3 মিনিট দরজার বাহিরে হাঁটাহাঁটি করলো। এদিকে নিধি ডাক দিলে আদিল রুমে ঢুকে পড়লো। দরজা লাগিয়ে দিয়ে খাটের দিকে তাকাতে মুখে হাসি ফুটে উঠলো। আদিল বলে উঠলো, আসসালামু আলাইকুম বিবিজান। ওয়ালাইকুম সালাম হাজবেন্ড সাহেব, এখন কি ঠিক আছে? আদিল নিধির পাশে বসে বলল, বিবিজান, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার ঘুমটা সরিয়ে দেখতাম। 10 টাকা কাবিনের টাকা দিন, তারপর। আচ্ছা, কাবিনে তো মানুষ কোটি বা লাখ নেয়, আপনি 10 টাকা কাবিন করলেন কেন? যদি স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা থাকে তাহলে 1 টাকার কাবিনে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। যদি ভালোবাসা নাই থাকে সেখানে কোটি টাকার কাবিন দিয়ে কি হবে? বুঝলাম। ওয়েট, আপনার কাবিনের টাকা দিচ্ছি। আদিল ওর পকেট থেকে নতুন 10 টাকার নোট নিধির হাতে দিলে নিধি বলে ওঠে, আপনি চাইলে আমার ঘোমটা খুলে আমাকে স্পর্শ করতে পারেন। নিধির কথা শুনে আদিল মুখের উপর থেকে ঘোমটা খুলে কপালে চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ, আমার পুতুল বউ। ধন্যবাদ। মাশাআল্লাহ, আমার হাজবেন্ডটা পিচ্চি কিউটের ডিব্বা। হিহি, ধন্যবাদ বিবিজান। চলেন 2 রাকাত নামাজ পড়ে নেই। বাসরাতে 2 রাকাত নামাজ পড়তে হয়, এটাও জানো? না মানে আমি রিলস প্রচুর দেখি তো, সময় পাইলে ভিডিও দেখি, তাই মোটামুটি অনেক কিছু শিখেছি। তাই? ওকে, চলো যাই। নিধি আদিল দুইজন অজু করতে চলে গেল। অজু করে দুইজন জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। দুইজন নামাজ পড়া শেষ করে মোনাজাত করতে লাগলো। আদিল মোনাজাত শেষ করে পিছনে ঘুরে নিধির মোনাজাত নিজের মুখে নিল। নিধি ফিক করে হেসে দিল। নিধি আদিলের কপালে চুমু দিয়ে বলল, ভারী দুষ্টু তো তুমি। কই, বেশি না, একটু একটু। দুইজন কথাগুলো বলে জায়নামাজ থেকে উঠে ভাঁজ করে নিল। নিধি জায়নামাজ আলমারিতে রাখতে রাখতে বলল, দেখতে পাচ্ছি কেমন দুষ্টু আপনি। বউ চলেন, আমরা আজকে ঘুমাবো না সারা রাত। আদিল কথাটুকু শেষ করার আগে নিধি ভ্রু কুচকে বলে, বাসরটা না করলে হয় না? তুমি তো পিচ্চি, ওইসব বোঝো নাকি? প্লিজ আজকের রাতটা বাদ দেই। প্লিজ আমার উপরে নারাজ হয়েও না। আসলে প্রথম ব্যাপারটা বুঝতে পারছো। আমি প্রস্তুত হয়ে নেই, প্লিজ। কোনো কথা তো আমি শুনবো না। আদিল কথাটা বলে নিধির দিকে এগিয়ে যেতে নিলে নিধির ভয়ে আলমারির দিকে পিছিয়ে যেতে পিঠ ঠেকে গেল। আদিল কাছে যেতে নিধির ভয়ে হাত পা কাঁপতে লাগলো। আদিল সোজা কোলে তুলে নিল। নিধি ভয়ে বলে ওঠে, আদিল প্লিজ এখন কিছু করো না, আমাকে কিছু সময় দাও প্লিজ। আদিল কিছু না বলে হাঁটতে লাগলো। নিধির কান্না করার মতো অবস্থা। খাটের কাছে গেলে নিধি ভয়ে চোখ বন্ধ করে ফেলল। আদিল খাট ছেড়ে সোজা ব্যালকনিতে চলে গেল। নিধির চোখ খুলতেই চমকে গেল। আদিল দোলনায় বসিয়ে দিয়ে ওর পাশে বসে বলল, আজকে সারা রাত চাঁদ দেখবো প্লিজ। এই রাতটা সুন্দর মুহূর্ত করে রাখি প্লিজ বউ। দিনের বেলা ঘুম দিয়েন প্লিজ। আমি কাউকে ডিস্টার্ব করতে দিব না, প্লিজ প্লিজ।
আদিলের কথা শুনে নিধি দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাসি মুখে বলল, ও আচ্ছা, এই ব্যাপার। কোনো সমস্যা নেই, সারা রাত তোমার সাথে চাঁদ দেখবো। আই লাভ ইউ বউ। আই লাভ ইউ টু পিচ্চি। আসো আমার বাহুতে। আদিল নিধিকে বাহুর সাথে জড়িয়ে নিল। নিধি মনে মনে ভাবতে লাগলো, উফ, ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবলাম কি আর আমার জামাই চাইলো কি। থাক, ওর পুরো কথা শোনা লাগছিল, ভয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যাক বাবা, বেঁচে গেলাম। নিধি আদিলের দিকে তাকাতে আদিল কপালে চুমু দিয়ে মিটি মিটি হাসতে লাগলো আর ভাবতে লাগলো, মাই ডিয়ার বিবিজান, আমি জানি আপনি কেন ভয় পেয়েছিলেন। আপনি নিজে থেকে আমাকে কাছে টেনে না নিলে কখনোই আমি আপনার অত কাছে যাব না। আদিল কথাগুলো বলে নিধিকে শক্ত করে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে বলল, বউ, আপনার থেকে চাঁদকে বেশি সুন্দর লাগছে না? আমি আপনাকে দেখি, আপনি চাঁদ দেখেন। আচ্ছা, আপনার যেটা ভালো লাগে ওটাই করেন। আদিল নিধির দিকে তাকিয়ে থাকতে লাগলো। নিধি লজ্জা পেতে লাগলো। নিধি বলে ওঠে, আমার শরম লাগছে। ওইভাবে কি দেখো বলো তো? আমার ব্যক্তিগত চাঁদ দেখি। তাই? বাট তোমার ব্যক্তিগত চাঁদ তো বেশি সুন্দর নয়। আমার কাছে, আমার মায়ের পরে আমার কাছে সব থেকে সুন্দর নারী আমার বিবিজান। তোমার মা কোথায়? নিধির কথা শুনে আদিল থমকে গেল। নিধি ভালোভাবে বসে বলল, আচ্ছা আদিল, তোমার ফ্যামিলিতে কে কে আছে আর তুমি কোথায় থাকো? তোমার বাবা মা বা কোথায় থাকে? তোমাকে তো বিয়ে করলাম, বাট ওনারা কি আমাকে মেনে নেবে? আমার কেউ নাই, আমি এতিম। ও সরি। আদিল আর কিছু না বলে আকাশের দিকে তাকালো। অনেকক্ষণ বসে থাকতে আদিল দেখলো নিধির চোখ ছোট হয়ে আসছে। আদিল নিধিকে কোলে তুলে নিলে নিধি বলে উঠে, কি ব্যাপার, কোলে তুলে নিলে কেন? অনেক দেখছি, এইবার আমার ব্যক্তিগত চাঁদ শুয়ে থেকে দেখব। মানে? তোমাকে দেখব, তুমি ঘুমাবে। ও আচ্ছা, তুমি চাইলে এখানে বসে থাকতে পারো। না, আর ভালো লাগছে না, চলেন। আদিল নিধিকে নিয়ে রুমে চলে গেল। নিধিকে খাটে শুয়ে দিয়ে আদিল নিধির পাশে শুয়ে নিধির দিকে তাকিয়ে থাকতে লাগলো। নিধি আদিলের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, এভাবে কি দেখো? আমার ভালোবাসা, আমার ব্যক্তিগত চাঁদকে। এইসব পাম দিও না। আর আমি জানি আমি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না। আদিল কিছু না বলে ঘুরে শুয়ে পড়ল। নিধি আদিলের কাঁধে হাত দিয়ে বলল, রাগ করলে নাকি? এই রাতে দয়া করে আমার উপর নারাজ থেকো না আদিল। আদিল কিচ্ছু বলল না, চুপচাপ শুয়ে থাকতে লাগলো। নিধি কিছুক্ষণ চুপ থেকে আদিলকে পিছন থেকে জড়িয়ে ধরে পিঠে কিস করতে লাগলো আর বলতে লাগলো, আমার পিচ্চি জামাইটা বুঝি রাগ করেছে? এদিকে ঘোরো না দেখি তোমাকে, রাগ করলে কেমন দেখা যায়। নিধি কথাগুলো বলে যেই আদিলকে ঘুরিয়ে নিজের দিকে নিল, নিধি থমকে গেল। নিধি ভয় পেয়ে গেল। নিধি উঠে বসে পড়ল। নিধি বলে উঠে, আদিল, আমার ভয় লাগছে। আমি তো শুধু বাস্তবতাটা তুলে ধরেছি, এত রেগে যাওয়ার কোনো কারণ দেখছি না। আমি ভালোবাসি এইটা আপনার কল্পনা মনে হয় নাকি? আমি ভালোবাসি এইটা পাম, তাই না? ওকে বাবা, সরি। এই যে কান ধরছি আর বলবো না, তাও এইভাবে তাকিও না প্লিজ। সরি, ক্ষমা করে দাও পিচ্চি। নিধি কান্না করে দেওয়ার মতো অবস্থা দেখে আদিল উঠে বসে নিধিকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, সরি, আমার রাগ হইলে আমার চোখ লাল হয়ে যায়। শুনেন, আমি মিথ্যা বা পামটাম দেই না। আমার মনের ভিতরে যেটা আছে আমি সেইটাই বলে দেই। আই এম সরি। ইটস ওকে, ঘুমাও এখন। আদিল নিধিকে শুয়ে দিয়ে পায়ের উপর পা রেখে পেটের উপরে হাত দিয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলো। নিধি কেঁপে কেঁপে উঠতে লাগলো। নিধি আদিলের দিকে ঘুরে তাকালে আদিল বলে, ঘুমাও, মাথায় হাত বুলিয়ে দিব। না থাক, তুমিও ঘুমাও। তুমি ঘুমালে আমি ঘুমাবো। আদিলের কথা শুনে নিধি কিছু না বলে ঘুমিয়ে গেল। আদিল নিধির গালে চুমু দিয়ে বলল, আপনার হাত যেহেতু ধরেছি, কোনোদিন আপনাকে কষ্ট দিব না। আপনাকে আমি নিজের সমস্তটা দিয়ে ভালোবাসবো আর ভালো রাখার চেষ্টা করব। আদিল নিধির কপালে চুমু দিয়ে আদিল উঠে ব্যালকনি দিয়ে পাইপ বেয়ে নিচে নেমে সোজা বাসার পিছন থেকে বের হয়ে গেল। ভোর 5টায় আদিল তাড়াতাড়ি করে বাসায় এসেছে। পাইপ বেয়ে নিধির রুমে ঝুঁকে নিধির কাছে যাবে, তখনই নিধির ঘুম ভেঙে গেল। আদিল বলে ওঠে, জান ওঠেন, নামাজ পড়বেন না? তুমি নামাজ পড়ো সকালে? চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার। আসেন একসাথে পড়বো।
আদিল নিধিকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। ওয়াশরুমে গিয়ে দুইজন দুষ্টুমি করতে করতে ফ্রেশ হয়ে গেল। নিধি বলে ওঠে, আর দুষ্টুমি না, অজু করি। ওকে। আদিল নিধি দুইজন অজু করে বের হলো। নিধি আলমারি থেকে জায়নামাজ বের করে বিছিয়ে দিল। দুইজন নামাজে দাঁড়িয়ে গেল। দুইজন নামাজ শেষ করলো। মোনাজাত শেষ হলে আদিল পিছনে ঘুরে নিধির কোলে মাথা দিয়ে বলল, বউ কোরআন পড়তে পারো? হুম। তাহলে আমি শুয়ে থাকি, তুমি কোরআন তিলাওয়াত করো। আচ্ছা, ওয়েট করো, আমি কোরআন নিয়ে আসি। তুমি থাকো, আমি নিয়ে আসি। কোন জায়গায় রেখেছো? ওই যে দেখো। নিধি ইশারা অনুযায়ী গিয়ে কোরআন শরীফ নিয়ে আসলো। নিধিকে দিয়ে আদিল সাইডে গিয়ে কোলে মাথা দিয়ে শুয়ে পড়লো। নিধি কোরআন তেলাওয়াত করতে লাগলো। আদিল মনোযোগ দিয়ে শুনতে লাগলো। আদিল শুনতে শুনতে নিধির কোলে ঘুমিয়ে গেল। নিধি কোরআন পড়া শেষ করে আদিলের দিকে তাকাতে দেখে আদিল ঘুমিয়ে গিয়েছে। নিধি আদিলের কপালে চুমু দিয়ে বলল, মাশাল্লাহ, পিচ্চিটাকে কত কিউট লাগছে। আল্লাহ, আমার জামাইয়ের উপরে কারো যেন নজর না লাগে। আল্লাহ কি সকল কিউটনেস এই পিচ্চিটাকে দিয়ে দিয়েছে। যত দেখি তত যেন আমি ওর মাঝে হারিয়ে যাই। কত কিউট, এত কিউট কেন গো তুমি? আদিলের গাল ধরে আদর করতে আদিলের ঘুম ভেঙে গেল। আদিল তাকাতে নিধি চমকে গিয়ে বলল, খাটে গিয়ে ভালো করে ঘুমাও, এখানে ঘুমাতে তো সমস্যা হচ্ছে। আদিল কথাগুলো শুনে সোজা উঠে খাটের উপরে গিয়ে শুয়ে ঘুমিয়ে গেল। নিধি আদিলকে কিছুক্ষণ দেখে ওর ল্যাপটপ খুলে ফাইলগুলো দেখতে লাগলো। আদিলের ঘুম ভাঙলে দেখে নিধি নেই। আদিল ঘড়ির দিকে তাকিয়ে লাফ দিয়ে উঠল। আদিল তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে শার্ট প্যান্ট দেখলো, সাথে একটা চিরকুট দেখলো। হাতে নিয়ে দেখে নিধি লিখেছে, গোসল করে শার্ট প্যান্ট পরে নিও, আমি নিচে আছি। আদিলের মুখে হাসি ফুটে উঠল। আদিল গোসল করে শার্ট প্যান্ট পরে নিল। ওর শার্ট প্যান্ট ধুয়ে ব্যালকনিতে শুকাতে দিল। আদিল ব্যালকনি থেকে বের হয়ে ওর ওয়ালেট ফোন পকেটে তুলে নিচে যেতে লাগলো। আদিল সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। নিচে নামলে দেখলো নিধির চোখ দিয়ে পানি পড়ছে। আর একজন চিল্লিয়ে নিধিকে অনেক ধরনের কথা বলছে। নিধিকে থাপ্পড় মারতে যাবে, আদিল দৌড়ে গিয়ে নিধিকে জড়িয়ে নিলে থাপ্পড়টা আদিলের পিছে গিয়ে লাগলো। লোকটা রেগে আদিলের কলার ধরে টান দিয়ে সামনের দিকে ঘুরিয়ে বলল, ফকিন্নির বাচ্চা, তুই আমার ভাতিজিকে বিয়ে করার সাহস কোথা থেকে পেলি? বড় চাচা কথাগুলো বলে আদিলের দিকে তাকাতে থমকে গেল। আদিলের কলার ছেড়ে দিয়ে কাঁপতে লাগলো। আদিল বলে ওঠে, আমি ওনাকে ভালোবাসি, তাই বিয়ে করছি। গরিব বলে কি আমি আপনার ভাতিজিকে বিয়ে করতে পারবো না নাকি? আপনার ভাতিজিও মানুষ, আমিও। আদিল চোখ বড় বড় করে তাকালে বড় চাচু বলে ওঠে, আরে তুমি? সরি বাবা, আমি বুঝতে পারি নাই যে তোমার সাথে বিয়ে হয়েছে। তুমি তো অনেক ভালো ছেলে। আমার ভাতিজি তোমার কাছে সুখে থাকবে। আসলে আমার ভাই ভাবি এমনভাবে বলেছে যে আমার মাথা খারাপ হয়ে গেছিল। ভাইজান, আপনি এসব কি বলছেন? এই ছেলেকে আপনি চেনেন নাকি? ছেলেটা অনেক ভালো। আমি আগে থেকে চিনি ছেলেটাকে। দেখো, কারোর সম্পর্কে কিছু না জেনে কথা বলবি না। সাবধান হয়ে যা, না হইলে কপালে দুঃখ আছে। বাবা, আমি আসছি, আমাকে ক্ষমা করে দিও। আর বাবা, আমার কি? জি অবশ্যই, আমার উপকার করলেন। ধন্যবাদ বাবা। নিধি, আমাকে ক্ষমা করে দিস মা। আমি তোর বাবা মায়ের কথা শুনে ভুল বুঝে তোকে মেরেছি। নিধির বড় চাচুর ছেলে রাসেল বলে ওঠে, আব্বু, তুমি কি এই ফকিন্নির কাছে ক্ষমা কেন চাচ্ছ? আর নিধি, তোকে যে বললাম আমাকে বিয়ে করতে, তাতে তো রাজি হলি না। আর এখন একটা ফকিন্নিকে বিয়ে করলি? তোর রুচি আসলেই খারাপ। খবরদার ভাইয়া, আমার হাজবেন্ডকে নিয়ে একটা কথা বলবে না। তুমি আমাকে অনেক কথা বলছো, আর কোনো কথা শুনতে চাই না তোমার মুখ থেকে। নিধির কথা শুনে রাসেল মারতে যাবে, সাথে সাথে বড় চাচু হাত ধরে বলে ওঠে, থাপ্পড় মেরে গুড়িয়ে দিব। আদিল অনেক ভালো একটা ছেলে। নিধি ভাগ্যবান দেখে আদিলের মতো ছেলেকে পেয়েছে। বাবা, আমার ছেলের হয়ে ক্ষমা চাচ্ছি। আদিল কিছু না বলে নিধির দিকে ঘুরে চোখের পানি মুছে দিয়ে বলল, বউ কান্না করেন না। বউ, আমার পেমেন্ট এসেছে, চলেন ঘুরতে যাই। 10,000 বেতন দিয়ে বউকে কোথায় ঘুরতে নিয়ে যাবে? যেখানে নিয়ে যাই বউ, আপনি আমার সাথে যাবেন না? অবশ্যই যাব, কেন যাব না? ওকে যান, রেডি হয়ে আসেন। আর অবশ্যই
বোরকা পরে আসবেন কিন্তু। আচ্ছা। নিধি চলে গেল। আদিল রাগ রাসেলের দিকে তাকালো। আদিল রাসেলের কাছে গিয়ে ওর কলার ধরে মুখে সজোরে ঘুষি মেরে বলল, কি বললি? যেন আমার বউকে বিয়ে করবি, আমার বউয়ের শরীরে হাত তুলবি, এই হাত দিয়ে, তাই না? আদিল যেই রাসেলের হাতের দিকে নজর দিবে সাথে সাথে বড় চাচ্চু দৌড়ে গিয়ে আদিলের পায়ের সামনে দাঁড়িয়ে বলল, আমার ছেলেকে ক্ষমা করে দাও বাবা, আমার ছেলে বুঝতে পারে নাই, প্লিজ বাবা আমার ছেলেকে ক্ষমা করে দাও। এই রাসেল তাড়াতাড়ি ক্ষমা চা। ভাইয়া কেন ক্ষমা চাইবে? বড় ভাইয়ার গায়ে হাত তুলেছে, কত বড় বেয়াদব! তোমার এত বড় সাহস আমার ভাতিজার শরীরে হাত দাও? নিধির আব্বু টান দিয়ে আদিলকে সরিয়ে থাপ্পড় মারলো। বড় চাচু তাড়াতাড়ি করে নিধির আব্বুকে সরিয়ে দিয়ে আদিলের গালে হাত বুলিয়ে দিতে লাগলো আর বলল, খবরদার, আদিলের গায়ে কেউ হাত দিবে না। আর রাসেল তাড়াতাড়ি আদিলের কাছে ক্ষমা চা। আমাকে মারলো আর তুমি আমাকে ক্ষমা চাইতে বলছো? বড় চাচু ধাক্কা দিয়ে আদিলের পায়ের কাছে ফেলতে যাবে। নিধিকে আসতে দেখে রাসেলকে তুলে আদিল হেসে আস্তে আস্তে কানের কাছে বলল, বেশি বুঝিস না, লাশ হয়ে যাবি। আদিল, আমার হয়েছে। আদিল রাসেলকে বলল, বড় ভাইয়া থাকেন, যাই, বউ আসেন। আদিল নিধিকে নিয়ে বের হয়ে গেল। নিধি বলে ওঠে, গাড়ি নেই, আমার বাইক আছে, ওইটাতেই যাব, চলো। না, রিক্সা নিয়ে যাব, রিক্সায় ঘোরার মজাই আলাদা। ওকে চলো। নিধি আদিল বের হলো। রিক্সার জন্য অপেক্ষা করলে একটা রিক্সা আসলে দুইজন উঠে পড়লো। আদিল নিধির হাত ধরে বলল, বউ, আমার ইনকাম অনেক কম, আমার সাধ্য অনুযায়ী তোমাকে খাওয়াবো, তুমি রাগ করো না দয়া করে। আমি যখন ভালো জব করব তখন তোমাকে দামি দামি গিফট দিব। আমার পিচ্চি বর যা দিবে আমি তাতে খুশি, বাট তুমি ডাকটা কিন্তু অনেক মিষ্টি লাগছে। আপনি বলবে না, ওকে? আচ্ছা শোনো, সামনে একটা স্টল আছে, ওইখানে যাব, দুজন মিলে ফুচকা চটপটি খাবো, ঠিক আছে? ওকে বিবিচান, বাট তুমি ওইগুলো খাও। আব্বু কখনো খেতে দিত না, বাট আমি স্কুলে লুকিয়ে খেতাম ফ্রেন্ডদের সাথে। আর এখন তো ব্যস্ত হয়ে গেছি, আগের মতো কোনো কিছু করা সম্ভব হয় না। ও আচ্ছা। নিধি রিক্সা থামিয়ে দিল। নিধি ভাড়া দিতে যাবে, আদিল হাত ধরে ফেলল। আদিল বলে ওঠে, আমি নিয়ে এসেছি, তুমি কেন ভাড়া দিতে যাচ্ছ? সরি, ভুল হয়ে গেছে। আদিল ভাড়া দিয়ে দিল। রিক্সাওয়ালা চলে গেল। আদিল নিধিকে নিয়ে দুইটা চেয়ার টেনে বসে অর্ডার দিয়ে দিল। আদিল বসে থেকে নিধির সাথে কথা বলছিল। ফুচকা চটপটি আসলে দুইজন খেতে লাগলো। আদিল নিধিকে খাইয়ে দিতে লাগলো আর নিজে আদিলকে। হঠাৎ করে আদিলের পাশে একজন বসে আদিলের প্লেট থেকে ফুচকা খেতে লাগলো। নিধি আদিল পাশের জনের দিকে তাকাতে নিধি বলে ওঠে, কে আপনি? এভাবে আমার হাজবেন্ডের প্লেট থেকে নিচ্ছেন কেন? আপনার হাজবেন্ড মানে? জান, এসব কি বলে? জান মানে? রাইসা আদিলের হাত ধরে বলে, তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে? তুমি কিভাবে আমাকে ঠকালে? হচ্ছেটা কি? আমার হাজবেন্ডের হাত ছাড়েন। আর জান মানে কি? আদিল, এই মেয়েটা কে? আদিল রাইসার কান ধরে বলে, ফাজিল, এখানে কি করিস? ছি, আমাকে এভাবে ধরতে পারলে? রাইসা, মাইর দিব, এসব কি বলিস? ভারী দুষ্টু হয়ে গেছস তো। আদিল, কিছু বলছো না কেন? এই মেয়েটা কে? আমি ওর এক্স ওয়াইফ। কি? বউ বউ, রেগে যাও না, এই রাইসা মজা কম করবি। বউ, এইটা আমার বেস্ট ফ্রেন্ড রাইসা, আর রাইসা উনি আমার ওয়াইফ। ছি জান, তুমি আমাকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে দিলে। কানের নিচে দিব, আমার বউকে রাগিয়ে দিস না। সত্যি করে বলবে এই মেয়েকে? নিধি রেগে প্লেটে ঢিল মারতে যাবে, সাথে সাথে আদিল হাত ধরে বসিয়ে দিয়ে বলল, আল্লাহর কসম, আমার ফ্রেন্ড হয়, এর বাহিরে কিছু না। ওই তো আপনার কোম্পানিতে জব করে, আমরা একসাথে কাজ করি, নতুন জয়েন হয়েছে, আপনি হয়তো খেয়াল করেন নাই। এই আমাদের বসের মেয়ে? রাইসা ঝোঁক গিলে তাড়াতাড়ি উঠে বলে, সরি ম্যাম, আমি ওর বেস্ট ফ্রেন্ড হই। আমি আসলে মজা করছি, আমি আপনাকে চিনতে পারি নাই। বাট আদিল, তুই বিয়ে করবি একবার তো বললিও না। আর ম্যামের তো শাকিল স্যারের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। তুই তো জ্বরে বিয়েতে যাস নাই, তাই কিছু জানোস না। শাকিল স্যারকে তুলি ম্যাম বিয়ে করছে, আর আমি ম্যামকে বিয়ে করছি। কেমনে কি? পরে বলবো। ফুচকা খাবি নাকি চটপটি? না থাক, ম্যামকে নিয়ে এনজয় কর, আমি কাবাবের হাড্ডি হতে চাই না। রাইসা তাড়াতাড়ি করে চলে গেল। নিধি বলে উঠল, আর খাবো না, চলো। রাগ করে আছো? নিধি কিছু না বলে উঠে হাঁটা দিল। আদিল বিল পেমেন্ট করে নিধির পিছন পিছন যেতে লাগলো। আদিল বলে ওঠে, জান, রাগ কেন করছো? আরে
ওই মজা করছে তো। আমার এইসব ফালতু মজা একদম পছন্দ হয় না। ওই মেয়েটার চাহনিতে বুঝে যাচ্ছিল আমাদের বিয়ের কথা শুনে ওর মোটেও পছন্দ হয়নি। কি যাতা বলো। আরে ওই শুধু আমার ফ্রেন্ড, এর বাহিরে কিছু না। জাস্ট শাট আপ। আমার থেকে বেশি জানো? আমিও একটা মেয়ে, আর একটা মেয়ের তাকানোর ভাব দেখলে বোঝা যায় মেয়েটার মনে কি চলছে। আচ্ছা বাবা, সরি। এখন তুমি কি চাচ্ছ আমি ওর সাথে না মিশি? যদি বলো তাহলে আমি আর ওর সাথে মিশবো না। বেস্ট ফ্রেন্ড বলে, সেখানে 1 সেকেন্ডের ভেতরে বউয়ের জন্য তাকে বাদ দিলে? বেস্ট ফ্রেন্ড অর্থ বোঝো? যে ছেলে বেস্ট ফ্রেন্ডকে সহজে ভোলা যায়, সেই ছেলে যে তার বউকে কত ভালোবাসবে বোঝা যায়। এইটা কোনো কথা? তুমি যদি গার্লফ্রেন্ড হতে তাহলে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে বেছে নিতাম, বাট তুমি তো আমার স্ত্রী। আমার মৃত্যুর আগ পর্যন্ত কেউ না থাকলে তুমি থাকবে। কত মানুষ স্ত্রীর জন্য নিজের বাবা মাকে ছেড়ে দেয়, আর সেখানে কিনা আমি সামান্য বেস্ট ফ্রেন্ডের থেকে দূরে থাকতে পারবো না? শোনো, আমার কাছে আমার মা আর আমার স্ত্রী আগে, তারপর বাকি মানুষ। তোমার তো মা নাই। আদিল নিধির কথা শুনে চুপ হয়ে গেল। নিধি আদিলের দিকে তাকিয়ে বলল, সম্পর্ক নষ্ট করতে হবে না, শুধু একটা কথাই মাথায় রেখো, আমি আমার প্রিয় জিনিসের ভাগ আমি কাউকে দেই না। আমার জিনিসের দিকে কেউ নজর দিলে আমি তার চোখ তুলে ফেলবো। বুঝেছি। আমি যেহেতু তোমার হাত ধরেছি সেহেতু আমি তোমার পাশে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই। আর আল্লাহ যদি বেহেশত নসিব করে তাহলে ইনশাল্লাহ সেই সময় আমি তোমাকে চাইবো। ডায়লগ দেওয়া সহজ, কাজ করে দেখানো কঠিন। আচ্ছা এসব বাদ দাও, পার্কের ভিতরে যাই চলো। আদিল নিধির হাত ধরে আরেকটা রিকশায় উঠে নিধিকে নিয়ে চলে গেল। পার্কের ভিতরে গিয়ে দুইজন অনেক আনন্দ করলো। পার্ক থেকে বের হয়ে দুইজন লেকের পাড়ে গেল। জোহরের আজান দিলে আদিল বলে ওঠে, জান তুমি এখানে বসে থেকে বাদাম খাও, আমি জোহরের নামাজটা ওই পাশের মসজিদ থেকে পড়ে আসি। ওকে যাও। আদিল এদিকে ওইদিকে তাকিয়ে সুযোগ বুঝে নিধির কপালে চুমু দিল। নিধি চোখ বড় বড় করে তাকালো। আদিল মুচকি হাসি দিয়ে বলল, থাকো বউ, আমি গেলাম। আদিল চলে গেল। আদিল মসজিদে গিয়ে অজু করে নামাজ পড়তে লাগলো। জোহরের 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়ে নিল। নামাজ পড়া শেষ করে আদিল মসজিদ থেকে বের হলো। রাস্তা পার হয়ে সোজা নিধির কাছে যেতে আদিল চমকে গেল। আদিল দেখতে পেল কিছু ছেলে নিধিকে বিরক্ত করছে। আদিল দৌড়ে গিয়ে ছেলেগুলোকে সবগুলোকে মারতে লাগলো। মায়ের খেয়ে সবগুলো আদিলকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে গেল। আদিল নিধির হাত ধরতে নিধি ভয়ে জড়িয়ে ধরে কান্না করে দিল। আদিল বলে ওঠে, আই এম সরি জান, কান্না করো না। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আদিল তুমি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না? আর যাবো না জান, সরি, কান্না করো না। আদিল নিধিকে কোলে তুলে নিয়ে হাঁটা লাগালো। রিক্সা নিয়ে দুইজন সারাদিন ঘুরে রাতের বেলায় আদিল নিধিকে নিয়ে বাসায় গেল। বাসায় গেলেই তুলি বলে ওঠে, ফকিন্নির বাচ্চা, আমার বোনকে নিয়ে ফুটপাত খেয়ে আসলি? আব্বু, এই ফকিন্নির বাচ্চার সাথে থেকে আপু আর কত যে নিচে নামবে আল্লাহ ভালো জানে। এই ফকিন্নির বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার মেয়েকে নিয়ে ফুটপাতে খাইতে যেতে? ব্যাস, অনেক হয়েছে। অনেকের অনেক কথা শুনলাম। আমার স্বামীকে নিয়ে আর একদম বাজে কথা বলবে না। বললে আমি ভুলে যাব কার সাথে আমার কি সম্পর্ক ছিল। আমার স্বামীকে নিয়ে আমার সমস্যা নাই, তোমাদের এত কিসের সমস্যা? আমার মান সম্মানের ব্যাপার আছে। সবাই এসেছে, আমাকে বলল আমার মেয়ে ফুটপাতে খাচ্ছে। আমার মান সম্মান শেষ তো আগে করেছো এই ফকিন্নির বাচ্চাকে বিয়ে করে, আর এখন আবার ফকিন্নির সাথে রাস্তায় রাস্তায় খাওয়া শুরু করেছো। কে কি বললো ওইটা দেখার সময় আমার নাই। আদিল চলো আমার সাথে। নিধি আদিলের হাত ধরে যেতে লাগলো। রুমে গেলে নিধি আদিলকে বলল, পিচ্চি আব্বুর কথায় মন খারাপ করো না, আমি ওদের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আরে বউ, আমি ওইসব কিছু ভাবি না। তুমি আমার পাশে থাকলে আমার কিছু লাগবে না। কে কি বললো ওইটা দেখার সময় নাই। নিধি আদিলের কপালে চুমু দিয়ে বলল, গুড, যাও ফ্রেশ হয়ে আসো, আমি এগুলো খুলি। নিধি ড্রেসিং টেবিলের সামনে গেল। আদিল ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে আদিল খাটে বসলো। নিধি ওয়াশরুমে চলে গেল। নিধি ফ্রেশ হয়ে এসে দেখে আদিল নেই। পিছনে তাকাতে দেখে ব্যালকনিতে কারোর সাথে রেগে কথা বলছে। আদিল পিছনে তাকাতে দেখে নিধি তাকিয়ে আছে। আদিল ফোন কেটে দিয়ে নাম্বার কেটে দিয়ে নিধির কাছে আসলে নিধি বলে ওঠে, কার সাথে কথা বলো? ওই রাইসা। ও কি বলে? তেমন কিছু না। ও আচ্ছা। নিধি আর কিছু না বলে ল্যাপটপ নিয়ে খাটের উপরে বসলো।
আদিল নিধির পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে ফোনে গেম খেলতে লাগলো। নিধি কাজ করতে লাগলো আর আদিলের দিকে মাঝে মাঝে তাকিয়ে দেখতে লাগলো। আদিল নিধির কোলে শুয়ে থেকে গেম খেলতে খেলতে নিধির পা জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। 4 দিন পর। কি ব্যাপার, 2 দিন ধরে এত কাজ করছো? মিটিং আছে নাকি? একটা মিটিং আছে বড় কোম্পানির সাথে। কোন কোম্পানি? এ গ্রুপ ওনারদের সাথে কাজ করতে পারলে কোম্পানির অনেক লাভ হবে। 1 নাম্বার আছে ওই কোম্পানি। আল্লাহর কাছে দোয়া করো এই ডিলটা যেন আমরা পাই। ইনশাল্লাহ পাবে। আদিলের কথা শুনে তুলি এসে সোফায় বসতে বসতে বলল, তাই নাকি? আল্লাহ ভরসা, আমি আল্লাহর উপরে ভরসা করি। আল্লাহ চাইলে অবশ্যই আমি পাবো। যতই করো কোনো লাভ হবে না। দেখা যাক। নিধি কাজ করতে লাগলো। আদিল বলে ওঠে, বউ, তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসি। কফি খেলে কিছুটা তোমার ভালো লাগবে। অত কষ্ট করতে হবে না পিচ্চি, তুমি আমার পাশে বসে থাকো তাতেই হবে। ওয়েট, আসছি। আদিল রান্নাঘরে চলে গেল। নিধির জন্য কফি বানিয়ে নিয়ে আসলে শাকিল নিধির বাবা সৎমা এসে বলল। শাকিল বলে ওঠে, মেয়েদের মতো ব্যবহার করো কেন? ছেলেদের মতো থাকতে পারো না? স্ত্রীকে ভালোবাসলে কেউ মেয়ে হয়ে যায় না। স্ত্রীকে ভালোবেসে তার কেয়ার করা, তাকে সব কাজে সাহায্য করা খারাপ কিছু না। যত সব আদিক্ষেতা। এই তুলি, কফি বানিয়ে নিয়ে আসো। এখন যাচ্ছি। এইটাকে বলে পুরুষত্ব। স্ত্রীকে এমন ভাবে রাখবো চোখে ইশারায় উঠবে বসবে। মেয়েদের মতো বউয়ের কথায় উঠো আর বসো। শাকিলের কথা শুনে আদিল হেসে দিল। শাকিল রেগে বলল, হাসো কেন? আপনার কথা শুনেন, বউ কোনো চাকরানি না, আমার দাসী না, সেই আমার মনের ঘরের রানী। তাকে ভালো রাখা, তার কোনটাতে ভালো লাগবে, সে কিসে খুশি সেইটাতে খেয়াল রাখা, এটা সম্পূর্ণ দায়িত্ব একজন স্বামীর। তার থেকে বড় কথা, আমার স্ত্রী একদিন আমার রাজকন্যার মা হবে। আমি যদি তাকে রানী বানিয়ে না রাখতে পারি তাহলে আমি কেমন রাজা হইলাম? আর শুনেন, স্ত্রী ভালোবাসার জিনিস, তাকে দিয়ে গোলামি করার জিনিস না। স্ত্রীকে খুশি করতে বিড়াল হয়ে থাকার মাঝে শান্তি আছে। আদিলের কথা শুনে নিধির সৎমা তুলি খুশি হয়ে গেল। নিধির সৎমা বলে ওঠে, আদিল ছোট হইলেও ওর এই কথাটা বেশ ভালো লাগলো। যত সব ন্যাকা কথা। আদিল চুপ করো, সবার মাথায় সবকিছু ঢুকবে না। যাই হোক শোনো, আমাকে বের হতে হবে। তুলি, আমিও যাচ্ছি, আমাকেও বের হতে হবে। আঙ্কেল, আপনি রেডি হয়ে নেন। আমার অনেক ভালো লাগছে। তোমার জন্য এত বড় মানুষের পার্টিতে দাওয়াতে যেতে পারবো। এটা কোনো ব্যাপার না। আপনি আমার শ্বশুর, আপনি যাবেন না, কে যাবে? নিধি রুমে চলে গেল। আদিল নিধির পিছন পিছন যেতে লাগলো। আদিল রুমে গিয়ে খাটে বসে পড়লো। নিধি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হতে লাগলো। রেডি হয়ে আদিলের কাছে গিয়ে কপালে চুমু দিয়ে বলল, জান আসছি। আর শোনো, আগামীকাল ডিলটা যদি পাই তাহলে তোমার জন্য গিফট আছে। তাই? কি গিফট? এখন না, পরে বলবো। আচ্ছা গেলাম, ভালো থেকো। ওকে যান। আদিল নিধির কপালে চুমু দিয়ে নিধি চলে গেল। আদিল খাটে শুয়ে পড়লো। একটাই ঘুম ভাঙলে দেখে নিধি কান্না করছে। আদিল চমকে উঠলো। আদিল তাড়াতাড়ি করে লাইট জ্বালিয়ে বলল, জান, কান্না করছো কেন? কই? তুমি কাঁদছো? কি হয়েছে? এখানে কিছু হয়েছে? কিছু হয় নাই। আল্লাহ কসম করে বলো কিছু হয় নাই। আদিল, শাকিল আজকে সবার সামনে আমাকে বেজ্জতি করেছে। কি? সবটা খুলে বলো তো। ওখানে গেলে সবার সাথে কুশল বিনিময় করি। হঠাৎ করে বড় ম্যামের নেকলেস হারিয়ে যায়। ওইটার দাম 3 কোটি টাকা ছিল। শাকিল সবার সামনে আমাকে বদনাম করে, সবার সামনে আমাকে বলে আমি চুরি করি নাই, তো আমার নাকি চুরি করার অভ্যাস আছে। সবার সামনে আমাকে জেরা করে আর ওই বলে আমি ওর গার্লফ্রেন্ডের থাকাকালীন নাকি আমি ওর মায়ের নেকলেস চুরি করেছিলাম। সাথে তুলিও বলে এসব। সবাই আমাকে সন্দেহ করে, আমার ব্যাগ সার্চ করায় অতগুলো মানুষের মাঝে। আমার ব্যাগে কিছু না পেয়ে আমাকে বলে আমি নাকি আগে তোমার কাছে পাচার করে দিয়েছি। বডিগার্ড দিয়ে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। বিশ্বাস করো, এমন ভাবে অপমান হব আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমি আগামীকাল মিটিংয়ে কিভাবে যাব, কোন মুখে যাব? নিধি কথাগুলো বলে অঝরে কান্না করতে লাগলো। আদিলের রাগে শরীর কাঁপতে লাগলো। আদিল নিধিকে বুকের সাথে জড়িয়ে ধরে শুয়ে বলল, কান্না করো না, মিথ্যা অপবাদ দিয়েছে না, ধৈর্য ধরো, দেখো ওর সাথে কি হয়। সকালটা শুধু হতে দাও, আর তুমি মিটিংয়ে যাবে। আমি কোনো লজ্জায় ওনাদের সামনে দাঁড়াবো? কান্না করো না, তুমি আগামীকাল যাবে আর তুমি ওই ডিলটা পাবে। পাওয়ার সম্ভাবনা আর নাই, সব শেষ করে দিয়েছে ওরা। কিছু শেষ হয় নাই, শেষ হবে তো ওরা। কান্না করো না, ঘুমাও।
আদিল নিধিকে বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর সান্ত্বনা দিতে লাগলো। নিধি আস্তে আস্তে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দুইজন উঠে নামাজ পড়ে নিল। নিধি তাড়াতাড়ি করে কাজে বসে গেল। আদিল নিধির হাত থেকে ল্যাপটপ নিলে নিধি বলে, জান দাও, এখন দুষ্টুমি করো না। আর মাত্র 2 ঘন্টা আছে, তার ভেতরে কাজটা তৈরি করা লাগবে। আমি দেখছি। আদিল ল্যাপটপে কিছু করতে লাগলো। নিধি ভয়ে বলে ওঠে, আদিল করছোটা কি? আদিল প্লিজ, আমার সব কিছু নষ্ট করে দিও না। আমার এইটার উপরে ভরসা, প্লিজ নষ্ট করো না। একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাকে পথে বসতে হবে। আমার উপরে ভরসা রাখো আর তুমি পাবে এই ডিল। আদিল 2 ঘন্টার ভেতরে কাজ রেডি করে নিধির দিকে দিলে নিধি রাগে কান্না করে দিয়ে বলল, আমার সময় শেষ করে দিলে। আমি এখন ওইখানে গিয়ে কি করব? তুমি জানো আমার কত বড় লস হয়ে গেল। একটু ভালো করে দেখো। কি দেখবো? হ্যাঁ, সবকিছু বাড়াবাড়ি মানায় না। তুমি তাকাবে তো নাকি? নিধি বিরক্ত হয়ে তাকাতে চমকে গেল। আদিলের দিকে তাকাতে আদিল বলে, যাও রেডি হয়ে নাও আর আমার উপরে ভরসা রাখো, ইনশাআল্লাহ তুমি পাবে। আল্লাহ ভরসা, যাচ্ছি। নিধি তাড়াতাড়ি করে রেডি হয়ে সবকিছু গুছিয়ে বের হয়ে গেল। আদিল ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। এইদিকে মিটিংয়ে নিধি চলে গেল। সবাই নিধিকে নিয়ে কানাঘুষা করতে লাগলো। নিধি মাথা নিচের দিকে তাকিয়ে থাকলো। ম্যাম আসলে মিটিং এর কাজ সবাই এক এক করে দেখতে লাগলো। সবার লাস্টে নিধি কাজ প্রেজেন্ট করলো। নিধির কাজ প্রেজেন্ট করা দেখে সবাই অবাক হয়ে গেল। শাকিল বলে ওঠে, ম্যাম, ওই কারো থেকে এই প্রেজেন্ট চুরি করেছে। এটা ওর প্রেজেন্ট ছিল না। মানে কি? ম্যাম, এটা আমার হাজবেন্ডের বানানো, এটা কোনো চুরি করা নয়। ওইটুকু ছেলে কিভাবে এটা বানাবে? ম্যাম, ওর হাজবেন্ড সামান্য একজন কর্মচারী, ওর পক্ষে কখনোই সম্ভব না এমন প্রজেক্ট বানানো। ম্যাম, আমি সত্যি কথা বলছি, এটা আমার হাজবেন্ডের বানানো। নিধি মিথ্যে বলবে না। এটা কার থেকে চুরি করছো সেটা বলো। ম্যাম, ওকে এখন থেকে বের করে দেন। নিধিকে সবাই জেরা করতে লাগলো। নিধি এক পর্যায়ে কান্না করে দিল। নিধিকে বের করতে যাবে সাথে সাথে বলে উঠল, কার এত বড় সাহস আমার স্ত্রীকে ধাক্কা দিয়ে বের করে দিবে? কথাগুলো বলে নিধির সামনে গিয়ে দাঁড়িয়ে চোখের পানি মুছে দিতে লাগলো। সবাই অবাক হয়ে গেল। রাহেলা চৌধুরী চমকে উঠল। শাকিল বলে উঠে, এই ছেলে, তোর সাহস তো কম না। কাউকে কিছু না বলে এখানে ঢুকে পড়ছোস। এখন থেকে বের হয়ে যায়। বডিগার্ড কোথায়? তোমরা ওই ফকিন্নির বাচ্চাকে ঢুকতে দিলে কিভাবে? বডিগার্ড ম্যাম, এই চোরের হাজবেন্ড দেখেন ম্যাম, ওই কিভাবে এইটা বানাবে? ওকে দেখে কি মনে হয় ওই সব বানাতে পারে? শাকিলের কথা শুনে রাহেলা চৌধুরী সজোরে থাপ্পড় মারল শাকিলের গালে। শাকিল সবাই স্তব্ধ হয়ে গেল। রাহেলা চৌধুরী বলে ওঠে, উনি কি আপনার হাজবেন্ড? জি ম্যাম, ওই আমার হাজবেন্ড। আপনি কি এটা বানিয়েছেন? জি ম্যাম, আমি এইটা বানিয়েছি। ম্যাম, এই ছেলেটাও মিথ্যেবাদী। এই চুপ! আপনি বেশি কথা বলেন কেন? আপনাকে কি কথা বলতে বলেছি? সরি ম্যাম। বসেন। শাকিল বসে পড়ল। আদিল বলে ওঠে, ম্যাম, আমার স্ত্রী অনেক ভালো একটা মেয়ে, ওকে কাজের সুযোগটা দিলে খুশি হইতাম। ওর কাজের স্কিল অনেক ভালো। তোর কথাতে ম্যাম তোর বউকে এই কাজ দিবে নাকি? এই আপনাকে চুপ থাকতে বলছি না। যাই হোক, আপনাদের কাজ আমার অনেক পছন্দ হয়েছে। আমি আপনাদের এই ডিলটা দিতে পারি একটা শর্তে। কিসের শর্ত ম্যাম, বলেন? শর্ত হইল আপনাদের দুইজনকে আমার এখানে থেকে কাজ করতে হবে। রাহেলা চৌধুরীর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। সবাই কানাঘুষো করতে লাগলো। নিধি খুশিতে বলে ওঠে, এইটা তো আমার সৌভাগ্য ম্যাম, আপনার এখান থেকে কাজ করব। এইটা তো কল্পনার বাহিরে ম্যাম, আমার বিশ্বাস হচ্ছে না। আমি কি স্বপ্ন দেখছি? আদিল, আমাকে চিমটি দাও তো। আমি এই শর্ত মানি না ম্যাম। আদিলের কথা শুনে সবাই চোখ বড় বড় করে ফেলল। একজন বলে ওঠে, এই ছেলে পাগল নাকি? তোমার সৌভাগ্য যে উনি তোমাদের এত সুন্দর সুযোগ দিচ্ছে। এই সুযোগ হাতছাড়া করো না। শাকিল বলে ওঠে, ম্যাম, এই সুযোগটা আমাকে দেন, আমি মন প্রাণ দিয়ে কাজ করব। মিসেস, তাহলে আমার কিছু করার নাই। আপনার হাজবেন্ড এই প্রস্তাবে রাজি না। আদিল, আমার স্বপ্ন তুমি নষ্ট করে দিতে চাচ্ছ কেন? এটা তো আমাদের সৌভাগ্য যে উনি আমাদের কত বড় অফার দিয়েছে। ম্যাম, ওর কথায় কিছু মনে করবেন না, আমি ওর সাথে কথা বলে নেই। আপনি ওনার সাথে কথা বলে দেখেন। আপনাদের সময় দেওয়া হইল।
যতক্ষণ পারেন ওনার সাথে কথা বলেন, আর আপনি চুপচাপ বসেন, আর না হয় এখন থেকে চলে যান। শাকিল চুপ করে বসে পড়ল। আদিলকে নিয়ে নিধি কিছুটা দূরে গেল। কয়েকজন লোক আদিলকে বলতে লাগলো, এই ছেলে তুমি এত পাকনামি কেন করছো? এটার জন্য তোমাদের কপাল খুলে যাবে। এই সুযোগ হাতছাড়া করো না। এই বাসায় কাজের লোক হইলেও অনেক লাভ, আর সেখানে তোমরা এত সুন্দর সুযোগ পাচ্ছ। এমনিতে তোমাদের কোম্পানি ডাউন যাচ্ছে। আদিল প্লিজ না করো না, বোঝার চেষ্টা করো। বাসায় তুমি থাকো, আমি থাকতে পারবো না। কোম্পানিতে কাজ, এখানে কি কাজ? তোমার কি বাসা নাই নাকি যে অন্য বাসায় থেকে কাজ করা লাগবে? এখানে থাকলে ম্যামের সম্পূর্ণ কাজ করতে পারবো। কিছু সমস্যা হলে ওনাকে সোজা বলা যাবে, আর বাসায় থেকে কাজ করলে ওনার সাথে কথা বলার সুযোগ পাওয়া কঠিন। ওনাদের একটা ক্লায়েন্ট না, হাজার মানুষের সাথে কাজ করে। আমার মতো সামান্য মানুষের সাথে কথা বলার সময় হবে? অবশ্যই হবে। প্লিজ আদিল, বোঝার চেষ্টা করো। আদিল কোনো কিছু না বলে রাহেলা চৌধুরীর কাছে গিয়ে বলল, ম্যাম, আপনার শর্ত আমার পছন্দ হয় নাই। আপনি আমার স্ত্রীর কাজ দেখছেন। আমি যেহেতু বলছি আমার স্ত্রীর স্কেল ভালো, সেখানে আমার মনে হয় এই অফারটা আমার স্ত্রীকে দেওয়া উচিত। আমি তো বলছি দিব, বাট আমার শর্তটা মানতে হবে। আপনি কাজটা এত সুন্দর করে তৈরি করছেন, আমার মনে হয় আপনি থেকে কাজ করলে কাজটা ভালো হবে। রাহেলা চৌধুরীর কথা শুনে আদিলের রাগ উঠে গেল। আদিল রেগে সামনের ফুলদানিটা ফ্লোরে এক ঢিল মেরে ভেঙে ফেলল। সবাই লাফ দিয়ে উঠল। নিধি আদিলের হাত ধরে বলল, এটা কি করলে? ম্যামের সামনে তুমি এইভাবে এই কাজ করতে পারলে? ম্যাম প্লিজ, আমার স্বামীর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি কিছু মনে করি নাই, আপনার স্বামীকে বুঝান। ওই যদি এখানে থেকে কাজ করে তাহলে আপনার সাথে কাজ করব, না হলে করব না। রাহেলা চৌধুরীর কথা শুনে আদিল বলে ওঠে, মিসেস রাহেলা চৌধুরী, আপনি সুযোগ বুঝে কোপ দেন, এইটা আমি জানি, বাট এখানে আমার সাথে পাঙ্গা নিয়েন না। আমার ইচ্ছে না হইলে আমাকে রাখার ক্ষমতা কারো নাই, এইটা আপনি ভালো করে জানেন। নিধি রাগে থাপ্পড় মেরে দিয়ে বলল, এত বড় সাহস কি করে হয়? ম্যামের নাম ধরে ডাকো, ম্যামকে হুমকি দাও। সাহস দেখে বাঁচি না, ম্যামের নাম ধরে হুমকি দেয়। এই তুই চুপ কর। তুই অনেক বার বাড়ছস, তাই না? আমাকে রাগাস না, তুই একদম দেশছাড়া করে দিব। নিধি তোমার জামাইয়ের মাথা গেছে, ওই পাগল হয়ে গেছে আমাকে নাকি দেশ ছাড়া করবে। নিধি রেগে আদিলকে টেনে নিয়ে যেতে লাগলো। নিধি রাহেলা চৌধুরীর কাছে গিয়ে বলল, ম্যাম আমাকে ক্ষমা করে দেন। আচ্ছা, আপনাদের আরেকটা সুযোগ আছে। কি ম্যাম? আপনার হাজবেন্ডকে এখানে সপ্তাহে একবার এসে আপনার সাথে কাজ করে যাবে, কি বলেন? আমি এখানে আসবো না। আমি শুধুমাত্র এখানে এসেছি, আমার স্ত্রীর দরকার নাই আপনার সাথে কাজ করার। আমার স্ত্রীর স্কেল অনেক ভালো, ইনশাল্লাহ ওই ভালো কিছু করবে। জিদ মানুষকে ধ্বংস করে। আপনার থেকে আমার জ্ঞান নিতে হবে না। আদিল কথাগুলো বলে নিধিকে নিয়ে টেনে চলে যেতে লাগলো। রাহেলা চৌধুরী চোখের পানি গড়িয়ে পড়লে সাথে সাথে চোখ মুছে ফেলল। আদিল নিধিকে নিয়ে গেল, জোর করে বাসায় নিয়ে গেল। বাসার ভিতরে ঢুকতে নিধি আদিলের গালে সজোরে থাপ্পড় মেরে বলল, তোকে ভালোবেসে জীবনের বড় ভুল করেছি। তুই আমার এত বড় ক্ষতি কিভাবে করলি? এত সুন্দর অফারটা তুই কিভাবে নষ্ট করে দিলি? তোর জন্য আমার কত বড় ক্ষতি হয়ে গেল। তুই আমার এত বড় ক্ষতি কিভাবে করতে পারলি? সবাই অবাক হয়ে তাকালো। শাকিল ভিতরে ঢুকে বলল, এই জামাইকে নিয়ে এত গর্ববোধ করো, সেই তোমাকে একদম নিচে নামিয়ে দিল। উপরে উঠতে চাইছিলে না, এক নিমিষে নিচে নামিয়ে দিল। সবার স্বপ্ন সেখানে তুমি এত সুন্দর সুযোগ পেলে, আর তোমার জামাই সাহস দেখে বাঁচি না। ম্যামের নাম ধরে ডাক দিল, সাথে ফুলদানি ভাঙলো। কত বড় সাহস! তোমার মনে হয় তুমি আর কোনো কোম্পানিতে কাজ শেয়ারে কাজ করতে পারবে? উনি রেগে যদি গিয়ে থাকে তাহলে তো ভেবে নাও তোমার সবার সাথে কাজ করা বন্ধ, তোমাকে এই দেশ ছাড়া করে দিতে পারে। নিধি শাকিলের কথা শুনে আরো রেগে আদিলকে একের পর এক মারতে লাগলো। নিধির আব্বু আদিলের কলার ধরে মারতে লাগলো আর বলতে লাগলো, আমার মেয়ের কতদিনের স্বপ্ন, আর সব শেষ করে দিলি। আমি তোকে কতবার বলেছিলাম এই ফকিন্নিকে বিশ্বাস করে মাথায় তুলিস না। দেখ, আজ তোর স্বপ্ন সব শেষ করে দিল। তাই তুই আমার মেয়ের সাথে এমন কেন করলি? কথাগুলো বলে নিধির আব্বু মারতে লাগলো। নিধি রাগে কান্না করতে করতে বলল, এখন থেকে বের হয়ে যাও। আমার আর তোমাকে দেখতে ইচ্ছে হচ্ছে না। যাকে বিশ্বাস করি সেই আমাকে আঘাত করে। আর কোনোদিন আমার চোখের সামনে আসিস না। তুই আমার সব শেষ করে দিয়েছিস।
নিধি, মাথা ঠান্ডা করো। তোমাকে ওই কাজটা দিবে, দেখো তোমাকে উনি কল দিবে। চুপ কর, তুই সব পথ বন্ধ করে দিয়েছিস, আর একটা কথাও বলবি না, বলিস না। তোকে চয়েস করা আসলে আমার জীবনের সব থেকে বড় ভুল করেছি। তুই আমার লাইফটা শেষ করে দিলি। আমরা আগে বলেছিলাম কানে তো তুলো নাই, বোঝো এখন কান্না করে কুল পাবে না। বের হয় এখন থেকে। শাকিল ধাক্কা দিতে আদিল রাগে শাকিলকে এক ঘুষিতে নিচে ফেলে দিল আর নিধির কাছে গিয়ে ওর বাহু ধরে বলল, আমার কথাটা তো শুনবে নাকি? তোমার ব্যবহার দেখে অবাক হয়ে যাচ্ছি। আমার থেকে তোমার ওই কাজ বেশি বড় হয়ে গেছে, তাই না? ওকে, আমি তোমাকে তোমার কাজ ফিরিয়ে দিব। তুমি তোমার কাজ নিয়ে থাকো, আমি তোমার থেকে চলে যাচ্ছি। স্বার্থে আঘাত লাগলে সবাই পাল্টে যায়। মানুষ লোভ সামলানো এত কঠিন হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। জাস্ট শ্যাট আপ। কিসের লোভ? এত বছরের স্বপ্ন সব শেষ করে দিলে, আর সেখানে তুমি আমাকে বলো স্বার্থে আঘাত লাগলে সবাই পাল্টে যায়। হো, আমি পাল্টে গেছি? তোমার কোনো সমস্যা? বুঝেছি, ওয়েট করো। তোমার এতদিনের স্বপ্ন আমি পূর্ণ করে দিচ্ছি। কি পূর্ণ করে দিবি? হ্যাঁ, তুই যে কাজ করে এসেছিস, ম্যাম কখনোই নিধির সাথে কাজ করবে না। এই, সবাই চুপ করবেন। আদিল ফোনটা বের করে রাহেলা চৌধুরীকে কল দিলে সাথে সাথে কল রিসিভ করে ফেল। লাউড স্পিকারে দিলে রাহেলা চৌধুরী বলে ওঠে, আমি জানতাম তুমি আমাকে কল দিবে, আমি তোমার কলের অপেক্ষায় ছিলাম। এত বড় কাজ তোমার ওয়াইফ হাতছাড়া কখনোই করবে না। আমি যাব কিনা সেইটা বড় কথা না, আমার কথা কান দিয়ে শুনেন। আদিলের কথা বলার ধরন দেখে নিধি বলে ওঠে, আদিল, ওনার সাথে শান্তভাবে কথা বলবে। আপনি চুপ করেন। আপনার কাজ পেলে তো আপনার হয়ে গেল, তাই না? কথা বলেন না। বেশি কথা বলা আমার এখন একদম সহ্য হচ্ছে না। চুপ করে থাকেন। তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমার ইচ্ছে। যাই হোক, আপনি শুনেন, গতকাল রাতে নেকলেস চুরির দায় দেওয়া হয়েছিল। আমার স্ত্রীর নামে মিথ্যা বদনাম দেওয়া হয়েছিল। আমি চাই আপনি পার্টির অ্যারেঞ্জ করে আমার স্ত্রী ওই নেকলেস দিবে, আর বলবেন এইটা আমার স্ত্রীর জন্য বানিয়েছিলেন। আর এই শাকিলের কোম্পানি যদি আজকের ভিতরে ওকে ডাউন করে দিবেন। দেশ ছাড়া করার কোনো দরকার নাই। ওর অহংকার আমি ভেঙে দিব। ওই আমাকে অনেক অপমান করছে, এটাতে কষ্ট নাই। আমার স্ত্রীকে অত মানুষের মধ্যে অপমান করার শাস্তি ওকে পেতে হবে। তোর এসব কথায় ম্যাম আমার কোম্পানিকে ডাউন করে দিবে। কে রে ভাই তুই? তুই দেখ কি হয়। কি হলো, আপনি কি আমার কথা শুনতে পারছেন? সব বুঝলাম, বাট এখানে আমি কেন আপনার স্ত্রীর জন্য এসব করব? আমাদের মাঝে তো কোনো সম্পর্ক নাই। আপনি আমার ক্লায়েন্টের হাজব্যান্ড, তাহলে আমি আপনার কথা কেন শুনবো? শাকিল তুলি হাসতে লাগলো আর বলল, ঠিক বলেছে, তুই এমন ভাব দেখাচ্ছিস না জানি তুই কে। তোর কথা ম্যাম শুনবে? আমি কে তোকে সেটা জানতে হবে না। তুই শুধু অপেক্ষা কর, তোর ম্যাম এখন কাজ করতে বাধ্য হবে। আদিল, বেয়াদবি করা বন্ধ করবে। তুমি কি শুরু করেছো আমার সাথে? আমার কাছে ফোন দাও। ম্যাম, আপনি কি আমার কথা শুনতে পারছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আদিল, ম্যামের কাছে ক্ষমা চাও। ওনার সময় নষ্ট কেন করছো? আপনারা কি চুপ থাকতে পারেন না? দয়া করে চুপ করেন না। হাসি পাচ্ছে অনেক। মজা নিচ্ছেন, নেন। আমার কাজগুলো করে দেন। আমি সব করে দিব। আমি যেটা শুনতে চাই সেটা বলে আমি সব করে দিব। বিপদে সুযোগ নিচ্ছেন, আমার ভুল। আপনাদের মতো বিজনেসম্যানরা কি পারে সুযোগের সদ্ব্যবহার করেন? এইটা আপনাকে সহজ অপশন দিয়েছি, আমাকে একবার ডাক দিন, আমি আপনার জন্য আমার জীবন দিয়ে দিব। রাহেলার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আদিল কিছুক্ষণ চুপ থেকে বলল, ওকে, আমি আপনাকে ডাকবো, বাট আমার কাজ করে দেন। সত্যি ডাকবে আমাকে? হ্যাঁ। তাহলে পার্টির অ্যারেঞ্জ করি। সবার সামনে আমি নিধিকে তার সম্মান ফিরিয়ে দিব, আর তুমি আমাকে সবার সামনে আমাকে ডাক দিবে। বাড়াবাড়ি করবে না। আমি আপনার সামনে বলবো, আর কারো সামনে না। নো, তাহলে হবে না। আরে, আপনার সমস্যা কি? আপনি আমাকে ব্ল্যাকমেইল কেন করছেন? আপনি অতিরিক্ত করে ফেলছেন। আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে। আপনি আমার ক্ষতি চাচ্ছেন, তাই না? এখন আমার রক্ত ঝরাবো। আদিলের কথা শুনে রাহেলা চৌধুরী বলে ওঠে, না না, দরকার নাই।
আমি আপনার সব কথা শুনবো, প্রমিস। আমি আজকে পার্টি দিব, আর সবার সামনে বলবো আমি নিধির জন্য কিনেছি নেকলেস। আমি নিধিকে দিব, আর নিধির কাজ ফিরিয়ে দিব। আর শাকিল সাহেবকে আমি সবার সামনে অপমান করব, তারপর ওকে ধ্বংস করব। আপনি চিন্তা করবেন না, তাও নিজের ক্ষতি করেন না। এই এই আদিল, এই আদিল, এটা কি করলে? ভালো থাকবেন। আর নিধি আমার স্ত্রী, কাউকে কিছু বলার দরকার নেই। আর ধন্যবাদ। আদিল কথাগুলো বলে কল কাটতেই শাকিল কেঁপে উঠল। শাকিল আদিলের পা ধরে বলে, ছোট ভাই, আমার এমন সর্বনাশ করো না। ছোট ভাই, দয়া করে ম্যামকে বলো এমন কিছু না করতে। আদিল লাথি দিয়ে সরিয়ে দিয়ে বলল, আর কোনো কথা চলবে না। আমাকে শত আঘাত করলে আমি কিছু মনে করতাম না, বাট তুই আমার স্ত্রীকে সবার সামনে 2 বার অপমান করছিস। দেখ কার পিছনে লাগছস। কে তুমি? ভালো থাকবেন। আপনার সব কিছু আমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আমি আশা করি আর কোনো দিন আপনার সাথে আমার আর দেখা না হোক। কেন তুমি? আদিল, প্লিজ ম্যামকে না করে দাও। আদিল শাকিলকে সরিয়ে দিতে চলে যেতে নিলে নিধি আদিলের হাত ধরতে আদিল হাত সরিয়ে দিয়ে বলল, একবার আমি কারো থেকে দূরে গেলে তার কাছে কখনোই ফিরি না। আপনি চিন্তা করেন না, আপনার আর জীবনে কখনো পিছনে ঘুরে দেখতে হবে না। এখন আপনি থেকে আপনার সফলতা শুরু। নিধি আদিলের হাত ধরে কান্না করে বলে, আমার কিছুর দরকার নাই আদিল, আমি সব না করে দিচ্ছি। আদিল, আমি রাগের মাথায় তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। আদিল, আমার কোনো কিছু লাগবে না। আদিল, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সময় শেষ। আমি বারবার বলছি আমার কথা শুনেন, বাট শুনেন নাই। আমাকে তো বের করে দিচ্ছিলেন, আমি একাই যাচ্ছি। আদিল ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেল। নিধি কান্না করতে করতে দৌড়ে যেতে লাগলো। আদিলকে থামানোর চেষ্টা করতে লাগলো। আদিল কোনো কথা না শুনে সিএনজিতে নিয়ে বের হয়ে গেল। নিধি রাস্তায় হাঁটু গেড়ে বসে কান্না করতে লাগলো। 1 বছর পর। দোস্ত, আমাদের ভালো করে কাজ করতে হবে। তাড়াতাড়ি চল, ওনাদের ভালো সার্ভিস দিলে বস আমাদের পেমেন্ট বাড়িয়ে দিবে। আচ্ছা তোরা যা, আমার লাস্ট পরীক্ষা আছে, ওইটা দিয়ে আসি। তাড়াতাড়ি আসিস, আপাতত আমরা দেখে নেব। আদিল ওইখান থেকে বের হয়ে গেল। আদিল সোজা পরীক্ষা দিতে চলে গেল। 4টার দিকে পরীক্ষা দিয়ে হল থেকে বের হলো। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে কাজের জন্য বের হয়ে গেল। আদিল তাড়াতাড়ি করে একটা সিএনজি নিয়ে হোটেলের উদ্দেশ্যে বের হয়ে গেল। হোটেলের সামনে গিয়ে নামলো ভাড়া দিয়ে। ভিতরে ঢুকতে একজন টান দিয়ে আদিলকে নিজের কাছে টেনে নিল। আদিল ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, হচ্ছেটা কি? আর তোমরা এখানে কি করছো? এটা তো আঙ্কেল আন্টির বিবাহ বার্ষিকী পার্টি। ও, বাট এই এলাকাতে কেন? এই হোটেলে উনি কিনে নিয়েছে। আদিল, এসেছিস? তাড়াতাড়ি কাজ শুরু কর। আদিল মাস্ক পরে সাথীকে সরিয়ে দিয়ে ভিতরে ঢুকলো। রাকিবের সাথে চলে গেল। সাথী আদিলের পিছন পিছন যেতে লাগলো। আদিল কাজ করতে লাগলো। সবার জন্য জুস সাথে ড্রিঙ্কস নিয়ে যেতে লাগলো। আদিল, আমি তোমার কাজে সাহায্য করব। বিরক্ত করো না, আর আমার পিছনে ঘুর ঘুর করো না। আমিও করি। ফাইজলামি করো না, সরো সামনে থেকে। আদিল সবাইকে ড্রিঙ্কস আর জুস সার্ভ করতে লাগলো। আদিল সবাইকে দিতে দিতে হঠাৎ করে নিধির সামনে পড়ে গেল। আদিলকে বলল, ড্রিঙ্কস নাই। আদিল কিছু না বলে চলে যেতে নিলে রাকিব ড্রিঙ্কসে গিয়ে দিলে নিধি হাতে নিল। আদিল সবাইকে দিতে লাগলো। আদিল নিধির দিকে আর চোখে তাকিয়ে দেখতে লাগলো। সাথী আদিলের পিছন পিছন যেতে লাগলো। আদিল কিছু দূরে যেতে সাথীর হাত ধরে দেয়ালের সাথে চেপে ধরে বলল, ওই সমস্যা কি? বারবার আমার পিছনে লাগছো কেন? তুমি যেখানে আমিও সেখানে। মেজাজ গরম করো না, আমাকে আমার কাজ করতে দিবে। আমি কি বাধা দিয়েছি নাকি? আমিও তো শুধু হাঁটছি। সাথী, এই ছেলের সাথে অনেকক্ষণ ধরে দেখি ঘোরাঘুরি করছো, এসব কি হচ্ছে? সাথী আদিলের মাস্ক খুলে দিলে রাহেলা চৌধুরী অবাক হয়ে গিয়ে বলল, আদিল, তুমি এখানে? আমার ভাতিজিকে এখন থেকে সরাবেন, মেজাজ খারাপ হচ্ছে কিন্তু। ফুপি, এখন সবার সামনে এটাকে রিপ্রেজেন্ট করব। থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিব। আদিল, আমার সাথে চলো। যাব না। আদিল এক ঝটকায় হাত সরিয়ে চলে গেল। আদিল নিজের কাজ করতে লাগলো। রাত 8টায় অনুষ্ঠান শুরু হয়ে গেল। রাহেলা চৌধুরী নিধিকে বলল, নিধি, এইদিকে আসো। ম্যাম,
ম্যাম, ফ্যামিলির মানুষের মাঝে আমি গিয়ে কি করব? আপনারা কাটেন। তুমি ওনাকে কেন এত পাত্তা দিচ্ছ? সব সময় দেখি ওই মেয়েটার খেয়াল রাখো, বেশি প্রশ্রয় দাও। তোমাকে আসতে বলছি, আসো। রাহিলা চৌধুরী নিধিকে ধরে তার পাশে দাঁড় করিয়ে দিল। সবাই অবাক হয়ে গেল। আদিলের মুখে হাসি ফুটে উঠল। আদিলকে সাথে ইশারা করলে আদিল রাগে লুক নিয়ে তাকালো। রাহেলা চৌধুরী তার হাজবেন্ড কেক কাটতে লাগলো। আদিল সবার সাথে শুভকামনা জানাতে লাগলো। রাহেলা চৌধুরী তার হাজবেন্ড একে অপরকে কেক খাইয়ে দিতে লাগলো। রাহেলা চৌধুরী কেকের টুকরো নিধির দিকে নিয়ে সাথে নিজেকে ভেবে হা করতে রাহেলা চৌধুরী নিধিকে খাইয়ে দিল। সাথী অপমানিত বোধ করলো। নিধি কেক নিয়ে রাহেলা চৌধুরীকে খাইয়ে দিল। বিষয়টা সবার নজরে পড়লো। সবাই মিলে অনেক এনজয় করতে লাগলো। পার্টি শেষ হতে হতে সবাই এক এক করে সবাই চলে গেল। নিধি হাঁটতে গিয়ে বারবার পড়ে যেতে নিল। আদিল সোজা নিধির কাছে গিয়ে কোলে তুলে নিল। সাথী অবাক হয়ে গেল। নিধি নেশার ঘরে আদিলের দিকে তাকিয়ে বলল, আদিল, তুমি এসেছো? আমি জানতাম তুমি একদিন আমার কাছে ফিরে আসবে। আদিল কিছু না বলে হাঁটতে লাগলো। হঠাৎ করে পিছন থেকে রাহেলা চৌধুরী বলে ওঠে, আদিল। আদিল থেমে গেল। পিছনে তাকাতে রাহেলা চৌধুরী বলে ওঠে, বাসায় এসেছো তোমার বোনের বিয়ে, ওই আগামীকাল দেশে আসবে। আগামীকালের ভেতরে তোমাকে যেন বাসায় দেখি, না হলে নিজের বোনকে কি বলবে সেটা তাকে জবাব দিয়ে দিও। আর যাকে কোলে নিয়ে আছো তাকে গাড়িতে বসিয়ে দিও, আমার সাথে যাবে। আদিল কিছু না বলে নিধিকে গাড়িতে বসিয়ে দিয়ে চলে যেতে নিলে নিধি আদিলকে জড়িয়ে ধরে বলল, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি আদিল, আমাকে ছেড়ে যেও না। নিধি আদিলের হাত জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাহেলা চৌধুরী পিছন থেকে বলে ওঠে, উঠে পড়ো, মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। সবার কাছে বিজনেস আগে। ভুল গাড়িতে ওঠো। উঠবো না। রাহেলা, কার সাথে এত কথা বলো? আর এই ছেলে, তুমি এখানে কি করো? উঠবে নাকি তোমার ড্যাডকে বলবো? এখন যেতে পারবো না, আপনারা যান, আমি আপুর বিয়েতে পৌঁছে যাব। আদিল নিধিকে ভালো করে বসিয়ে দিয়ে চলে গেল। আদিলের ড্যাড কাছে আসার আগে আদিল চলে গেল। রাকিব আসলে রাকিবের বাইকে উঠে চলে গেল। সাথী রাহেলা চৌধুরী তার হাজবেন্ড গাড়িতে উঠে পড়লো। রাহেলা চৌধুরী নিধিকে নিজের সাথে জড়িয়ে ধরে থাকলো। সাথী বলে উঠে, ফুপি, তুমি এই মেয়েটাকে এত আদর ভালোবাসা কেন? এই মেয়েটার সাথে তোমার কিসের সম্পর্ক? আমার থেকে কি এই মেয়ে তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ? রাহেলা, আসলে এই মেয়ের সাথে তুমি এত কেন মিশো? এই মেয়েটা যে কে যদি বলতে পারতাম তাহলে তুমি নিজেও মেয়েটাকে আদর করতে। মানে কি? আমি কেন এই মেয়েকে আদর করতে যাব? সময় হোক, আপাতত এই মেয়ে দেখাশোনা করার দায়িত্ব আমার। এই মেয়ে তো সামান্য ক্লায়েন্ট, তাকে এত মাথায় তোলার কোনো কারণ আমি দেখতে পারছি না। সময় হোক, তখন বুঝতে পারবে। রাহেলা চৌধুরীর কথা শুনে সবাই চুপ হয়ে গেল, কিছু আর বলল না। নিধি নেশার ঘরে ফুপিয়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আদিল, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আদিল, আমি তোমাকে অনেক ভালোবাসি আদিল, তুমি ফিরে আসো না, আমি এসব কিছু চাই না আদিল, আমি শুধু তোমাকে চাই। নিধির মুখে আদিল শব্দ শুনে রাহেলা চৌধুরী বাদে দুইজন অনেক অবাক হয়ে গেল। সাথী রেগে নিধিকে ধরে বলল, এই মেয়ে এইসব বলো? এই মেয়ে আদিলকে ভালোবাসো মানে? সাথী নিধিকে ছেড়ে দাও, কি করছো? ওই ব্যথা পাচ্ছে কিন্তু। এই মেয়ে আদিলকে ভালোবাসে মানে? এই মেয়ের কি মাথা খারাপ হয়েছে নাকি? ওর মাথা খারাপ হয় নাই, আমি সব প্রশ্নের উত্তর দিব, আপাতত কিছু বলতে চাচ্ছি না। নিধি কান্না করতে লাগলো আর পাগলামি করতে লাগলো আর আদিল করে কান্না করে ভেঙে পড়লো। রাহেলা চৌধুরী নিধিকে বলতে লাগলো, কান্না করো না, আদিল ফিরে আসবে। তুমি এতদিন অপেক্ষা করতে পারলে আর কিছুদিন অপেক্ষা করো, আদিল তোমার কাছে ফিরে আসবে। ম্যাম, আদিল কেন আমাকে বোঝে না? ওই কেন আমাকে ছেড়ে চলে গেল? আমি তো কতবার বললাম আমাকে ছেড়ে যেও না, আমার কিছু লাগবে না, আমি তো রাগের মাথায় এমন করছি। নিধি কথাগুলো বলে কান্না করতে লাগলো, অজ্ঞান হয়ে গেল। রাহেলা চৌধুরীর বাহুর সাথে জড়িয়ে ধরে থাকলো। আদিলের ড্যাড বলে উঠে, আমাকে বলবে কে এই মেয়ে, এমন কেন করছে? ড্যাড সাথে জোর করলে রাহেলা চৌধুরী বলে উঠে, এই মেয়েটা আদিলের বউ, আদিলকে বিয়ে করে জীবনে বড় ভুল করছে। কেমন কি? আদিলের বউ মানে আমাদের না জানিয়ে ওই বিয়েও করেছে? এই মেয়ে
নিশ্চয়ই আদিলকে ফাঁসিয়ে বিয়ে করেছে। ওই জানতো আদিল আপনাদের ছেলে, লোভী মেয়ে, ওকে ছাড়ুন। কত বড় সাহস, আমাদের আদিলকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। এই মেয়ের এত সাহস, আদিলকে বিয়ে করছে ফাঁসিয়ে, আর তুমি তাকে এত আদর করছো? জাস্ট শাট আপ। দুইজন চুপ করবে? যা জানো না তা নিয়ে কথা বলবে না একদম। এই মেয়েকে তোমার ছেলে ঠকিয়েছে। আমি ওদের বিয়ের সবকিছু জানি, ওর মুখ থেকে আমি সব শুনেছি। নিধি এখনো জানে না আদিল আমাদের সন্তান। তাহলে এই মেয়েটা আদিলের বউ কিভাবে হয়? আদিল তো সব থেকে নিম্ন কাজগুলো করে। ওই বিজনেসম্যান হয়ে কখনোই একটা গরিব ছেলেকে বিয়ে করবে না, ওই সব আগে থেকে জানতো, না হলে আদিলের বউ কিভাবে হলো? আমি বলছি না ওই কিছু জানে না। আমার পুরো কথা না শুনে দুইজন দয়া করে চুপ করবে? ওকে বলেন, উনি কি কাহিনী শুনে কেন বা এই মেয়ে বিয়ে করেছে শুনি। আদিল ওদের কোম্পানির সামান্য কর্মচারী। শাকিল নাম তো শুনছো, যাকে আদিলের জন্য কোম্পানিটা ডাউন করে দিয়েছিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কয়েকটা কথা বলি, একটু ভালোভাবে শুনুন। একটা ভিডিও এডিট করতে, ভয়েস মিলাতে আরও অনেক কাজ আছে। সব মিলিয়ে একটানা 7-8 ঘন্টা লেগে যায়। এত কষ্ট করে একটা ভিডিও বানাই, তাও বেশি মানুষ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না। আচ্ছা ভাই, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কি কোনো সমস্যা হবে? আর যারা টিকটক থেকে ভিডিও দেখে আসছেন, তারা সাবস্ক্রাইব করে কমেন্টে টিকটক লিখে যান। সেই ছেলেটার সাথে রিলেশন ছিল, পরে দুইজন বিয়ে ঠিক হয়। বাট ওই ছেলেটা ও সৎ বোন তুলির সাথে প্ল্যান করে নিধির সাথে প্রেমের অভিনয় করে। নিধি থেকে যত প্ল্যান আছে সব জেনে নিজে কোম্পানিটা দাঁড় করিয়েছিল। পরে ওর কোম্পানি উপরের দিকে উঠলে বিয়ের দিন ওই আসল রূপ দেখায়। নিধি কষ্টে ভেঙে পড়ে। আদিলকে দেখে সোজা বলে দেয় আমাকে বিয়ে করবে। রাহেলা চৌধুরী সবকিছু খুলে বলতে লাগলো। সব কথা শুনে আদিলের ড্যাড বলে ওঠে, তাই বলো, আমাকে একবার জানালো না? আমার সাথে সেদিন রাতে তো দেখা করতে গেছিল, অথচ আমাকে একবারও জানালো না। তোমার ছেলে কারো কথা শুনে কি? তুমি জানো সেদিন নিধিকে একা রেখে চলে এসেছে। 1 বছর পর এখানে তোমার ছেলেকে দেখতে পেলাম। এই মেয়েটাকে ছেড়ে চলে যাওয়ার পর নিধি আমার সাথে কোনো যোগাযোগ করে নাই। ওই লোভী হইলে অবশ্যই আমার কাছে আসতো, কিন্তু ওই আসে নাই। আমি পরে খোঁজ নিয়ে জানতে পারি ওই আত্মহত্যা করার চেষ্টা করেছে। ওই অনেক অসুস্থ হয়ে পড়েছিল। 1 মাস পর আমি ওর সাথে দেখা করি। আমি ওকে বুঝাই, তারপর থেকে ওর সাথে আমার ভালো সম্পর্ক হয়েছে। আমি যেখানে ডাকি ওই চলে আসি, বাট এখনো আমাদের সাথে কাজ করছে না। যতবার বলছি ততবার আমাকে বলছে, যেখানে বেঁচে থাকার আনন্দ হারিয়ে ফেলেছি সেখানে আমার আর বড় হওয়ার দরকার নাই ম্যাম। আমি আমার কোম্পানি বড় করতে চেয়েছিলাম। যখন আমাদের সন্তান হবে তখন আমার সন্তানরা যেন কোনো কষ্টে না থাকে। আমার মৃত্যু হইলে যেন ভালো মতো চলতে পারে। বাচ্চারা যেন বলতে পারে না তার বাবা মা তাদের জন্য কিছু রাখে নাই। কি একটা মেয়ে, গরিব একটা ছেলেকে এত ভালোবাসতে পারে? হ্যাঁ, আমি মেয়েটার কথা যত শুনছিলাম আমার নিজের চোখে পানি ধরে রাখতে পারছিলাম না। আদিলের প্রতি এত ভালোবাসা দেখে আমি শুধু অবাক হয়ে যাচ্ছিলাম। জানো, মেয়েটা মা জন্মের সময় মারা গেছে। মেয়েটা কখনোই ভালোবাসা পায় নাই কারো। ছোট থেকে যুদ্ধ করে বড় হয়েছে। আদিলকে ভালো নম্র ভদ্র দেখে বিয়ে করেছিল। গরিব হলে অন্তত তাকে ঠকাবে না, ভালোবাসবে। কিন্তু আদিলও সবার মতো কাজ করলো, ভালোবাসা দিয়ে আগলে রেখে দিন শেষে ওকে ছেড়ে চলে গেল। মেয়েটার কথা যত শুনতাম তত খারাপ লাগতো। মেয়েটাকে কি বলে সান্ত্বনা দিব আমি বুঝতামও না। আদিলের ড্যাড বলে ওঠে, আমার ছেলেকে আমি হারিয়েছি, কিন্তু আমি আমার বৌমাকে দূরে রাখবো না। আমরা ওকে নিজের মেয়ের মতো ভালোবাসবো। আমার ছেলে তো নিজের রাগ জিদ নিয়ে থাকে, তার মাথায় যা ঢোকে সেটা নিয়েই থাকে, কারো কথা ভাবার সময় তার নাই। দোষ ওর একা দিলে হবে না ফুপা, দোষ আপনার সাথে ফুপিরও আছে। আপনারা ওকে এমন বানাতে বাধ্য করেছেন। আপনারা কখনোই ওকে বোঝার চেষ্টা করেন নাই। একা থাকতে থাকতে এমন হয়ে গেছে। ওর জীবনেও ভালোবাসার অভাব আছে। ওই আপনাদের থেকে সময় ভালোবাসা চেয়েছে, বাট প্রতিবেলায় আপনাদের থেকে ব্যস্ত পেয়েছে। তার জন্যই আপনাদের কাছে সময় আর যা মনে করে ওইটাই সঠিক আর বাকিরা ভুল। আমি একটা থাপড় দিয়েছিলাম বলে ওই আমাকে আর কোনোদিন মা বলে ডাকে নাই। আমার থেকে সেই যে দূরে সরে গেল।
তোমার ফুপার কাছে শুধু যাই, আমাকে দেখতে পারে নাই। ফুপি, তোমাদের একটা সত্যি কথা বলার ছিল। কি সত্যি কথা বলো? আদিল তোমাকে কেন ঘৃণা করে, কেন মা বলে না, আমি কিন্তু আসল কাহিনী জানি, যেটা তোমরা কেউ জানো না। মানে কি কারণে আমাকে মা বলে ডাকে না? কেন আমার উপরে এত রাগ? আদিল জানে আপনি ওর সৎ মা, আপনি ওদের আসল মা না। সাথীর কথা শুনে দুইজন অবাক হয়ে গেল। ড্যাড বলে উঠে, এসব কি বলো? ঠিক বলছি। আদিলকে ছোট্টবেলায় একজন বলতো ফুপি আদিলের সৎ মা, আদিলকে এর জন্য ভালোবাসে না। সৎ মায়েরা কখনোই ভালো হয় না। ওই লোকটা যা বলতো আদিল সেটাই প্রমাণ করতে ফুপুকে জ্বালাতো। ফুপুও বকাঝকা করতো। সেখান থেকেই ও আরও বিশ্বাস করে নেয় যে ফুপি ও সৎ মা। তাই ও নিজের ভেতরে কষ্ট জমিয়ে জমিয়ে এমন পাথর হয়ে গেছে। ফুপিকে সেই জন্যই আর ডাকে না, কথাও বলতে চায় না। ওকে এসব কে বলছে? আর তুমি কিভাবে জানলে এসব? যে বলেছে সে মারা গেছে, তার একটা ডায়েরি পেয়েছিলাম আমি। তোমরা তো জানো আমি বই পড়তে অনেক পছন্দ করি। আদিলের লাইব্রেরি ভেতরে আমি পেয়েছিলাম ডায়েরিটা। আদিলের সম্পর্কে অনেক কিছু লেখা আছে। উনি তোমাদের জন্য লাস্টে একটা লাইন লিখেছে, আমাকে মা হারা করেছিলেন, সেই রাগে আমি তোমার সন্তানকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছি। আমাকে ক্ষমা করে দিও তোমরা, আমি রাগের মাথায় অনেক বড় ভুল করে ফেলেছি। আদিল এভাবে বাসা ছেড়ে চলে যাবে আমি কখনোই ভাবতে পারি নাই। আমি আদিলকে অনেক ভালোবাসি। আমি চাই নাই আদিল আমাকে ভুলে যাক। আমি ওর কাছে প্রিয় হতে চাইছি, আর তোমাকে আমি ওর কাছে খারাপ বানিয়েছি। আমার অনেক বড় রোগ হয়ে গেছে। আমি জানি না কতদিন বাঁচবো। যখন এইটা পড়বে ততদিনে আমি হয়তো বেঁচে নাই। আমাকে ক্ষমা করে দিও তোমরা। এই কথাগুলো লেখা ছিল। রাহেলা চৌধুরী আদিলের ড্যাড অবাক হয়ে গেল। দুইজন দুজনের দিকে তাকিয়ে বলল, ছোট আপা? ছোট আপা এমন কাজ করছে? ছোট আপা এইটা কিভাবে করতে পারলো? উনি আমার উপর এভাবে প্রতিশোধ নিল? আমার বিশ্বাস হচ্ছে না উনি এমন কাজ করছে। আমার বিশ্বাস হচ্ছে না, এসব মিথ্যে কথা। ছোট আপা কখনোই এমন করতে পারে না। আমার কাছে কিছু পিক আছে, এখন কে আমি জানি না। আমি ছবি ও তুলে রাখছি আদিলকে জিজ্ঞাসা করার জন্য। সাথী ওর ফোন থেকে পিকগুলো দেখালে অবাক হয়ে গেল। আদিলের আব্বু গাড়ি থামাতে বলে দিল। গাড়ি থামলে ভালোভাবে দেখলো। দুইজন থ হয়ে গেল। হঠাৎ করে একটা বাইক এসে থামলো। গ্লাসে টোকা দিলে সাথী গ্লাস নামিয়ে দিলে দেখে আদিল। সাথী বলে উঠে, আদিল, এখানে গাড়ি থামানো কেন? কিছু হয়েছে নাকি? আদিল, গাড়িতে ওঠো। আদিল কিছু বলবে, সাথে সাথে একটা ট্যাক্স দিলে পিছনের গার্ডগুলো আদিলকে ধরে জোর করে গাড়িতে তুলে দিল। আদিল রেগে গেলে সাথে সামনে চলে গেল। গাড়ি চালাতে লাগলো। আদিল বলে উঠে, ড্রাইভার, গাড়ি থামান, না হইলে আপনার খবর আছে। ড্রাইভার, গাড়ি থামানো দরকার নাই। নিধি অজ্ঞান হয়ে গেছে, তুমি ওকে সামলাও। আমি কেন তোমার বউকে দেখব? আপনি সবাইকে বলে দিয়েছেন? আমার কিছু বলা লাগে নাই। তোমার বউ নেশার ঘরে তোমাকে নিয়ে কথা বলছিল, সব শুনেছে। পরে আমি ওদের বলে দিয়েছি। নিজের ওয়াইফকে ফেলে চলে যাও, লজ্জা লাগে না তোমার? বাবা মায়ের সাথে যা করার করেছো, নিজের স্ত্রীর সাথে এমন কাজ করার খুব দরকার ছিল? মন মানসিকতা ভালো দেখে বিয়ে করেছিলাম। লাস্টের দিকে আপনার ওয়াইফের মতো নিজের কাজ আগে, ফ্যামিলি তার কাছে কোনো গুরুত্ব নাই। জাস্ট শাট আপ। তিলে তিলে বড় করা জিনিস এক নিমেষে ভেঙে দিবে আর সেটাই মেনে নেবে। শোনো, কোনো কিছু ভাঙা সহজ, বাট জিনিসটা জোড়া লাগানো অত সহজ না। সব কাজে প্রথমে কতটা পরিশ্রম করতে হয় তোমার কোনো ধারণা আছে? তুমি তো সবকিছু ভাঙতে জানো, গড়তে তো জানো না। গড়তে শিখলে বুঝতে কতটা কষ্ট করতে হয়। কি বলতে চান? যেটা শুনেছো ওইটাই বলতে চাইছি। আগে কোনো কিছু করার চেষ্টা করো, তারপর ওই জিনিসটা ভেঙে দিবে, দেখো কেমন লাগে। মেয়েটা তোমাকে ভালোবাসে বলে এখনো তোমার কথা বলছে। ঠিক কথা বলছে। ভাবে ভালো দেখে তোমার জন্য সবকিছু ছেড়ে দিয়েছে। আমি হইলে তোমাকে ছেড়ে দিতাম। যে মানুষ আমাকে বুঝবে না তাকে নিয়ে ভাবার কোনো প্রশ্নই আসে না। এই জন্য তুমি আমার স্ত্রী না, ওই আমার স্ত্রী। মানুষের মন ভাঙা বন্ধ করো, মানুষকে ভালোবাসতে শিখো। নিজের মনের কথা সবসময় সঠিক হবে এটা ভাবা বন্ধ করো। এখনো সময় আছে, বউকে সময় দাও। আমাদের তো কখনো কাছে আসতে দিলে না। নিজের স্ত্রীকে অন্তত বুঝো।
তাকে সময় দাও, ভালোবাসো। হারিয়ে গেলে কিন্তু পস্তাতে হবে। তিনজন আদিলকে বোঝাতে লাগলো। আদিল কিছু বলল না, সবার কথা শুনতে লাগলো। ফোন বেজে উঠলে আদিল কল রিসিভ করে বলল, আমাকে চিন্তা করিস না, ওনারা আমার কোনো ক্ষতি করবে না। ওনারা আমার ফ্যামিলি, কাউকে বলার দরকার নাই। কি বলছিস এইসব? ঠিক বলছি। তোর শালা মজা নিস না, ও তো বড় কোটিপতি, তোর ফ্যামিলি কিভাবে হয়? তোকে বিশ্বাস করা লাগবে না, তুই থাক, বাসায় যা, আমাকে নিয়ে চিন্তা করিস না। আদিল কল কেটে দিল। আদিল নিধিকে নিজের কাছে টেনে নিল। 4 ঘন্টা পর বাসায় চলে গেল। আদিল নিধিকে কোলে তুলে নিয়ে ভেতরে চলে গেল। নিধিকে খাটে শুয়ে দিয়ে আদিল ওয়াশরুমে চলে গেল। নিধির ঘুম ভাঙলেই নিজেকে একটা রুমে আবিষ্কার করলো। নিধি লাফ দিয়ে উঠে পড়লো। আদিল ওয়াশরুম থেকে বের হলে নিধি দৌড়ে আদিলকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আদিল আমাকে ক্ষমা করে দাও, আমার কিচ্ছু লাগবে না। আদিল প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া আর থাকতে পারবো না। আদিল তুমি আমাকে হয় মেরে ফেলো, না হয় আমাকে ক্ষমা করে দাও। নিধি কান্না করতে করতে আদিলের পা ধরতে যাবে। আদিল নিধিকে ধরে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিয়ে বলল, আমি তোমার উপরে রেগে নাই, ঘুমাও, সকালে কথা হবে। আমি ঘুমালে তুমি চলে যাবে, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। আদিল আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে আর যেও না। নিধি কান্না করতে লাগলো। আদিল নিধির পাশে বসে গালে হাত দিয়ে চোখের পানি মুছতে লাগলো। নিধির কপালে চুমু দিয়ে বলল, ঘুমাও। না আমি ঘুমাবো না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। আদিল প্লিজ তুমি আমার সাথে থাকো। আদিল নিধিকে শুয়ে দিয়ে নিজে নিধির পাশে শুয়ে নিধির পেটের উপরে হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, আমি তোমার পাশে আছি, আমি কোথাও যাব না, আমি এখানে আছি, ভয় পেও না। তুমি ঘুমাও, আমি তোমাকে সারা রাত দেখবো, আমি ঘুমালে তুমি চলে যাবে। আদিল নিধিকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, আমি প্রমিস করছি তো, তোমাকে ছেড়ে আমি যাব না। তুমি নিজের প্রমিস রাখতে পারো না। তোমাকে বলছি তো যাব না, ঘুমাও বলছি। না ওকে তাকিয়ে থাকো, আমি ঘুমাবো, মাথা ব্যথা করছে অনেক। আমি মাথায় হাত বুলিয়ে দেই। নিধি আদিলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আদিল নিধিকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল। নিধি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে নিধি আদিলকে দেখতে না পেয়ে জোরে কান্না করে উঠল। আদিল ব্যালকনি থেকে দৌড়ে এসে নিধির কাছে এসে বলল, নিধি কি হয়েছে? আদিলকে দেখে নিধি দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ব্রাশ করছি, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। তুমি আমার সাথে চলো। আদিল নিধির সাথে ওয়াশরুমে চলে গেল। আদিল নিধিকে ফ্রেশ করে নিজে ফ্রেশ হয়ে বের হলো। দরজায় নক করার শব্দ হলে আদিল বলে ওঠে, ভিতরে আসেন। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। যাক বাবা, তোমাদের ঘুম ভাঙছে তাহলে। আমি তো ভাবছি এত বছর পর জামাইবু এক হয়েছ, আজকে আর দরজা খুলবে না। সাথীর কথা শুনে নিধি লজ্জা পেয়ে গেল। নিধির মুখে হাসি দেখে আদিল হেসে বলল, দিন দিন ফাজিল হয়ে যাচ্ছ, কি বলবে বলো? ম্যামকে তুমি কেন বলছো? সমস্যা নাই, আমরা সেম বয়সের। যাই হোক, ফুপি তোমার জন্য এইটা পাঠিয়েছে, তোমাকে এগুলো পড়তে বললো। এখানে কি? ওয়েট আমি দেখাই। সাথী গয়না সাথে দামি শাড়ি বিছানার উপরে রাখলে নিধি অবাক হয়ে গেল। নিধি বলে উঠে, এত কিছু ম্যামকে বলেন, আমার পক্ষে এইসব মেনে নেওয়া সম্ভব না। নাও, সমস্যা নাই, এইটা সামান্য জিনিস, নাও। পাগল হয়ে গেছো? এইগুলোর দাম কত তুমি জানো? এইগুলো প্রায় এক একটার দাম 1 কোটির উপরে আছে। এইসব নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমার বউয়ের থেকে এইসব দাম বেশি না নাও। এই তুমি যাও, আমি আমার বউকে রেডি করে আসছি। আবার যেন রোমান্স শুরু করো না। যাও তো। সাথী চলে গেলে আদিল দরজা লাগিয়ে নিধি ড্রেস খুলতে যাবে। নিধি লজ্জায় লাল হয়ে গেল। আদিল বলে ওঠে, আচ্ছা তুমি একা পড়ো, তুমি দেখি অনেক লজ্জা পাচ্ছ। ওইটাতে সমস্যা নাই, বাট আদিল আমাদের এইসব পড়া ঠিক হবে না। তোমাকে ঠিক এইটা ভাবা লাগবে না, উনি খুশি হয়ে দিয়েছে, এটা নেওয়া উচিত, পড়ো। তুমি পরিয়ে দাও তাহলে। আদিল নিধির ড্রেস পুরো খুলে ফেলে। আদিল নিজের কন্ট্রোল হারিয়ে ফেলতে লাগলো। আদিল নিধির কাছে যেতে নিধি বলে ওঠে, নিচে যাই, রাতে সব কিছু করো। আচ্ছা। নিধি তাড়াতাড়ি করে সব পরে নিতে লাগলো। আদিল নিজেকে কন্ট্রোল করে নিধিকে শাড়ি পরাতে সাহায্য করতে লাগলো। আদিল নিধির গলার হার পরিয়ে দিতে লাগলো।
সব গহনাগুলো নিধিকে পরিয়ে দিল। আয়নার সামনে ধরলে নিধি অবাক হয়ে নিজেকে দেখতে লাগলো। আদিল পিছন থেকে জড়িয়ে ধরে বলল, তোমাকে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তুমি এত সুন্দর কেন? তোমাকে একদম ডানা কাটা পরীর মতো লাগছে। যাও দুষ্টু, পাম দিও না। তোমার কাছে আমার কথা পাম মনে হচ্ছে? জানি না। আচ্ছা চলো নিচে যাই। আদিল নিধিকে নিয়ে নিচে যেতে লাগলো। আদিল নিধিকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে আদিল দৌড়ে গিয়ে আতিয়াকে জড়িয়ে ধরে বলল, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভাই আমার, তুই কেমন আছিস? আরে মেয়েটা তোর সাথে কি করে? আদিল কথাটা শুনে চমকে উঠল। আদিলের অনেক আত্মীয়রা বলতে লাগলো, আদিল বাবা, এই মেয়েটাকে তুমি তার সাথে কি করো? রাহেলা, এই মেয়েটাকে? আপনারা আদিলকে কিভাবে চেনেন? আর আদিল ওনাদের সাথে তুমি এত ফ্রি কিভাবে? ওই আমার আদরের ছোট ভাই, আমাদের সাথে ফ্রি হবে না তো কার সাথে হবে? নিধি কথাটা শুনে অবাক হয়ে গেল। নিধি বলে ওঠে, এসব কি বলছেন? এটা কিভাবে হতে পারে? আপনারা তো দুই ভাই বোন, আদিল কিভাবে আপনার ভাই হতে পারে? এই মেয়েটার মাথায় সমস্যা আছে নাকি? আমরা দুই ভাই এক বোন। আদিল এসব কি বলছে ওনারা? নিধির কথা শুনে কিছু বলবে তখনই নিধি দেখে ওর আব্বু আম্মু শাকিল তুলি এসেছে। আদিল বলে ওঠে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি এখানে কি করো? 1 বছর কোথায় ছিলে? তোমার তো কোনো খোঁজ খবর ছিল না। ছিলাম কোনো এক জায়গায়। রাহেলা চৌধুরী নিধির আব্বু আম্মু সবাইকে দেখে বলে ওঠে, আপনারা চলে এসেছেন, ভালো করছেন, বসেন আপনারা। নিধি, তোমার আব্বু আম্মু সবাইকে নিয়ে বসো। আতিয়া, তুই রেগে আছিস নাকি? এখানে কি হয়েছে? তোর ড্যাড আসুক, তারপর সব ক্লিয়ার করছি। রাহেলা চৌধুরী আদিলের ড্যাডকে ডাকতে পাঠালো। নিধির বাবা মাকে তুলে শাকিলকে নাস্তা দিতে ইশারা করলে কাজের লোকেরা অনেক কিছু দিয়ে গেল। রাহেলা চৌধুরী বসলো, ড্যাড এসেছে বসলো। নিধির আব্বু আম্মু শাকিল তুলে উঠে যেতে নিলে আদিলের ড্যাড বলে, বসেন বসেন, আমাকে দেখে ভয় পেতে হবে না। সমস্যা নেই স্যার। স্যার, আমরা কি আর কোনো অন্যায় করেছি নাকি আমার মেয়ে কিছু করেছে? প্লিজ স্যার, আমাদের ক্ষমা করে দিন। আরে ক্ষমা চাইবেন না, নিধির মতো এত মিষ্টি একটা মেয়ে কি করবে বলেন? আপনাদের ডাকছি বিয়ের প্রস্তাব নিয়ে। কার বিয়ে? আমার 2 মেয়ের তো বিয়ে হয়ে গেছে। আই নো, নতুন করে বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছি। কার? নিধি মামুনিকে আমার ছেলের বউ করে নিয়ে আসবো, বড় করে অনুষ্ঠান করে। সরি স্যার, আমার হাজবেন্ড আছে। আদিল এদিকে আসো। তোমার হাজবেন্ড আছে, বাট আবারও বিয়ে দিব। আদিল, আতিয়া, বসো এভাবে দাঁড়িয়ে না থেকে। এসব কি হয়েছে? ওই মেয়েটা আদিলকে হাজবেন্ড কেন বলছে? আপনাদের কিভাবে যে কথাটা বলবো নিধি, আমি জানি না তুমি কিভাবে নিবে। নিধি, আদিল আমাদের 2 জনের সন্তান। আমাদের সব থেকে ছোট সন্তান অয়ন চৌধুরী আদিল। নিধি দাঁড়িয়ে গেল। আদিলের দিকে তাকাতে আদিল মাথা নিচু করে ফেলল। আদিল এসব কি বলে উনি? ঠিক বলছে নিধি, আমি এই বাড়ির ছেলে। তাহলে গরিব সাজে আমাকে ধোকা কেন দিলে? আমি ধোকা দিতে চাই নাই। আমি তোমাকে খুলে বলি, আদিল ছোটবেলা থেকে একটা ভুল ধারণা নিয়ে আছে আমাকে নিয়ে। ওর ছোট ফুপি ওকে ছোট থেকে বোঝাতো আমি ওর সৎ মা, আমি অনেক খারাপ। আদিলে মনের ভিতরে বিষ ঢেলে দেওয়ার কারণে আদিলের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আদিল আমাকে সহ্য করতে পারে না, ওই গরিবদের সাথে থাকতে পছন্দ করে। ওই শুধু ওর ড্যাডের সাথে দেখা করত। যেদিন ওর বড় বোন ভাই আসতো, আমার সাথে ওই কখনোই কথা বলতো না। 10 বছর সেদিন আমার সাথে তোমাকে নিয়ে কথা বলে। রাহেলা চৌধুরী সব বুঝিয়ে বলে সবাই অবাক হয়ে গেল। আতিয়াকে বিয়ের সবকিছু বলে আতিয়া আর কিছু বলল না। আদিলের বাবা মা বিয়ের প্রস্তাব দিয়ে দিল। নিধির আব্বু আম্মু খুশি হয়ে গেল। রাহেলা চৌধুরী শাকিলের কোম্পানি ফিরিয়ে দিয়ে দিল। 9 দিন পর, মম, আমি বিয়ে করতে যাচ্ছি। আপনার জন্য বৌমা নিয়ে আসতে যাচ্ছি, আর আমার বাচ্চার জন্য একটা মা। আদিলের কথা শুনে সবাই হাসতে লাগলো। রাহেলা চৌধুরী আদিলের মুখে মম ডাক শুনে খুশিতে চোখের পানি চলে আসলো। আদিলের কপালে চুমু দিয়ে বলে, সাবধানে যাও। রাহেলা চৌধুরী দোয়া করে দিল। আদিল সবার সাথে বের হয়ে গেল। নিধিদের বাসায় গিয়ে বিয়ে পড়িয়ে রাত 12টায় বাসায় আসলো। আদিল বাসর ঘরের ভিতরে ঢুকে নিধির ঘোমটা খুলতে দেখে নিধি রাগে লুক নিয়ে তাকিয়ে আছে। আদিল বলে ওঠে, বউ, এভাবে তাকিয়ে আছো কেন? আমার তো ভয় লাগে।
আর কি কি লুকিয়েছো আমার থেকে তাড়াতাড়ি বলো, না হলে আমি আমাকে টাচ করতে দিব না। আর একটা কথা লুকিয়েছি, আমি তোমাকে ছাড়া মোটেও 1 বছর ভালো ছিলাম না। আমার খুব তোমার কথা মনে পড়তো, মন চাইতো রাগ বাদ দিয়ে তোমার কাছে চলে যাই, বাট রাগ জিদের কারণে যাই নাই। আর কিছু লুকাও নাই তো? না, সব জেনে গেছো। আর কি লুকাবো? প্রমিস করো আমাকে ছেড়ে আর কোনোদিন কোথাও যাবে না। যত রাগ অভিমান হোক সামনাসামনি থেকে সকল ঝামেলার কথা বলে মিটিয়ে নিব। আমি কথা দিলাম। এখন চাইলে কেউ আছে, আসতে পারে। আদিল খুশি হয়ে নিধির উপরে ঝাঁপিয়ে পড়ল। নিধি আদিলকে নিজের কাছে শক্ত করে জড়িয়ে নিল। নিধি আদিলকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। বাকিটা ইতিহাস সমাপ্ত।